ঠিক আছে, তো আজকে এই পোর্শনটা কভার করে দেবো। আর কালকের কালকের দিনে আমি বলছি, মানে আজকে থিওরিটা কভার হয়ে যাবে, হ্যাঁ, সব। আর এর যে প্র্যাকটিসগুলো আছে, তো তোমার তো কালকেও পরীক্ষা আছে, তো কালকে আমি ওই প্র্যাকটিসটা আমি রেকর্ড করে রেকর্ডেড সেশনটা দিয়ে দেবো, ঠিক আছে, কালকে, যাতে কালকের দিনটা নষ্ট না হয়। তাহলে তোমরা নিজের মতো সময় বের করে দেখে নেবে। আর এর পরের দিন থেকে আমরা নেক্সট যে ইটা আছে, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট, ওটা শুরু করব, ঠিক আছে। বলছি স্যার, কালকে আপনার আছে কি, ব্যস্ত ব্যস্ত থাকবেন? হ্যাঁ, কালকে ব্যস্ত আছি, মানে কালকে 4টা থেকে ধরো 9টা, 9, 10টা অবধি ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে স্যার, কালকে তাহলে আমি দেখে নেবো। স্যার হ্যাঁ আপনি মানে, তাহলে মেনলি বৃহস্পতিবার ব্যস্ত থাকেন তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার আর মঙ্গলবার? বৃহস্পতিবার একটু বেশি থাকি, মঙ্গলবারে তো 5টার দিক থেকে পড়াতে পারবো। মঙ্গল আর বৃহস্পতি তাই তো? হুম। ঠিক আছে। আচ্ছা, তো ওটাই আর কি। এবার আজকে, ফিজিক্সের আমাদের প্রবলেমই বেশি দেয় না স্যার? হ্যাঁ, প্রবলেম দেয়, কিছু কনসেপচুয়ালও থাকে। কিছু থিও- থিও- কনফিউশন হ্যাঁ। থিওরির উপরে বেস আচ্ছা কি করে। বলছিলেন? আচ্ছা, শুরু করা যাক। দেখো, আমাদের এখানে ইন্টারফিয়ারেন্স পড়বো। তো ইন্টারফিয়ারেন্স পড়ার আগে, তার আগে একটা জিনিস আরো পড়ি, সেটা হচ্ছে যে অপটিক্যাল পাথ, মানে আলোক পথ। দেখো, আলোক পথ মানে কি, যে মানে আলো কতটা দূরত্ব যাচ্ছে কোনো একটা মিডিয়ামে টি সময়ে, সেটাই হচ্ছে ওর আলোক পথ বোঝাচ্ছে। তো শূন্য স্থানে যদি আমরা দেখি, তো শূন্য স্থানে তো ধরো 1 সেকেন্ডে যতটা দূরত্ব যায়, ওটাই হচ্ছে তার আলোক পথ হবে, মানে আর তার ভেলোসিটিটাই হবে। কিন্তু কোনো একটা মিডিয়ামে যদি দেখি, কোনো একটা মাধ্যম ধরে নাও, যে মাধ্যমটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, তাহলে ওই মিডিয়ামে আলোক পথটা কত হবে? হ্যাঁ, তো এবার ধরে নিচ্ছি যে মানে টি সময় যদি লাইট, ওই লাইটটা এই মিডিয়ামে এল দূরত্ব যায়, তাহলে ওর আলোক পথটা হচ্ছে মিউ টাইমস এল, ঠিক আছে। আর মিউটা হচ্ছে কি, এই মাধ্যমটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আবার মিউ মানে আমরা কি জানি, মিউটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে বায়ুর রেসপেক্টে, ঠিক আছে। তাহলে মিউ মানে সি বাই ভি লিখতে পারবো, এল। তাহলে সি টাইমস এল বাই ভি লিখতে পারবো। এল মানে কি, মানে কতটা দূরত্ব যাচ্ছে ওই মিডিয়ামে, ওই জিনিসটা। এটাকে আমি এল প্রাইমও লিখতে পারি। আচ্ছা, তো সি এল প্রাইম বাই ভি যদি বলি, তাহলে এটা কি হবে, সি টি হবে। মানে টিটা, তাহলে কি, টিটা হচ্ছে টি সময় কতটা দূরত্ব যাচ্ছে, ওই জিনিসটা। এবার তাহলে এল ইজ ইকুয়াল টু কি হলো, সিটি। এল ইকুয়াল টু সিটি হলো। তো মানে এবার এখানে এরকম একটা কোশ্চেন দেওয়া আছে ওই বইটাতে। তো এটা দেখো, মানে দুটো বিন্দুর মধ্যে অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা, এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে মধ্যে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্বটা, ওটা 0.2 মিটার বলে দিয়েছে, মানে ওই মিডিয়ামটার মধ্যে যে দূরত্বটা। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে দূরত্বটা বলে দিয়েছে 0.2 মিটার। এবার ওই বিন্দু দুটির মধ্যে আলোকীয় পথের দৈর্ঘ্য কত? তো আলোকীয় পথ মানে এই 0.2 মিটার অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আলোক, মানে লাইটটা কতটা, মানে ইসে যাবে আর কি, লাইটের যেতে কতটা দূর মানে লাগবে আর কি, সময় লাগবে বা এটা। তো এবার আমরা কি জানি, এল ইকুয়াল টু মিউ টাইমস এল প্রাইম বলতে পারো। তাহলে মিউ মানে হচ্ছে 1.5, আর এখানে এল প্রাইম মানে 0.2, তাহলে এটা হলো 2.3, মানে পয়েন্ট 0.3। তাহলে 0.3 মিটার হয়ে যাবে ওর কি,
আলোকীয় পথটা। এবার ঠিক আছে, মানে আলোকীয় পথটা আমরা মিউ টাইমস এল প্রাইম এইটা দিয়ে ডিফাইন করি, মানে ওর যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা যেটা, ওটাকে মিউ দিয়ে গুণ করলে যে লেন্থটা পাবো ওটাকে আমরা বলছি আলোকীয় পথ। আর এইটা, এবার সাপোজ ধরো এই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারতো, যে সাপোজ বলে দিল এখান থেকে এখানে যেতে আলোটার সময় লাগে টি, তাহলে ওর আলোকীয় পথ কোথাও বের করবে, বের করো। তাহলে তুমি সেই ক্ষেত্রে এলটা বের করতে সি ইন্টু টি, টিটা সময়টা বলে দিয়েছে, আর সিটা কি, সিটা তাহলে তোমার যে লাইটের গতিবেগ যেটা ওটা, ঠিক আছে। তো লাইটের গতিবেগ তো জানো, 3 × 10⁻10 মিটার, 10⁻8 মিটার পার সেকেন্ডে, আর এটা যত মাইক্রো সেকেন্ড বা কিছু বলে দিবে যেটা, সেটা গুণ করবে, যেটা আসবে সেটা হবে আলোকীয় পথ। ক্লিয়ার? তো এটা একটা মানে আমাদের জানতে হয় আর কি, কারণ এই আলোকীয় পথের কনসেপ্টটা লাগে আমাদের যখন আমরা ইসে পড়বো, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে কোনো একটা জিনিসের থিকনেস বের করতে হয়, তো সেইখানে আমাদের আলোক পথটাকেই নিতে হয় আসলে, কনসিডার করতে হয়, কারণ লাইটটা এই মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে বলে, তো এই জন্য এই কনসেপ্টটা পড়ানো হয়। আচ্ছা, এরপরে আমাদের মেইন টপিকসে আসি, যে ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার ওই জিনিসটা কি। তো ইন্টারফিয়ারেন্সে আমি বলেছিলাম যে ইন্টারফিয়ারেন্স যেটা হচ্ছে, যে দুটো ধরি কোহেরেন্ট ওয়েভ হয়। কোহেরেন্ট ওয়েভ মানে কি বলেছিলাম, কোহেরেন্ট ওয়েভ মানে বলেছিলাম যে কোনো একটা সোর্স থেকে লাইট যাচ্ছে, এবার একটা পার্টিকুলার ডিস্টেন্সে যদি এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা সেম থাকে, ঠিক আছে, বা পথ, ফেজ ডিফারেন্স দশা পার্থক্য বলতে পারো, বা পাথ ডিফারেন্স যদি বলো, পথ পার্থক্য, দুটো যদি সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, সেম না হলেও চলবে, ডিফারেন্স থাকলেও, বাট ডিফারেন্সটা কনস্ট্যান্ট আছে, তো সেই ধরনের ক্ষেত্রে আমরা ওটাকে বলি কোহেরেন্ট ওয়েভ। যদি চেঞ্জ হয় সব সময়, তো ওটা কোহেরেন্ট হবে না। তো ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোহেরেন্ট সোর্সটা হতে হবে, বা ওয়েভগুলো কোহেরেন্ট হতে হবে। এবার কোহেরেন্ট ওয়েভগুলো যদি সুপার পজিশন হয়, একে অপরে পরিপাতিত হয়, তাহলে কি হবে, ওর লাইটের যে এনার্জিটা ওটা রিডিস্ট্রিবিউশন হয়ে যায়, মানে কোথাও বেশি হয়ে গেল লাইটের এনার্জি, কোথাও নেই, কোথাও বেশি হয়ে গেল, এরকম করে রিডিস্ট্রিবিউট হয়ে যায়, মানে অল্টারনেট ডার্ক অ্যান্ড ব্রাইট ফ্রিঞ্জেস দেখতে পাবে তুমি। তো ওই জিনিসটাকে আমরা বলি কি, যে ইন্টারফিয়ারেন্স হয়েছে, ঠিক আছে। যেমন এক্সাম্পল, নিউটনস রিংয়ে ইন্টারফিয়ারেন্স হয়, ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে ইন্টারফিয়ারেন্স হয়, তো আমরা এইগুলো ডিটেলসে পড়ছি। আর একটা হচ্ছে সাস্টেইনড ইন্টারফিয়ারেন্স, মানে কি, এই যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটা যেটা তৈরি হবে, সেটা মানে নষ্ট হয়ে যাবে না, সেটা থাকবে, যতক্ষণ সোর্সটা থাকবে ততক্ষণ তোমার ইন্টারফিয়ারেন্স প্যাটার্নটাও থাকবে, তাহলে ওটা হচ্ছে সাস্টেইন ইন্টারফিয়ারেন্স। তো সাস্টেইন ইন্টারফিয়ারেন্স হওয়ার কন্ডিশনটা কি, কন্ডিশন ওটাই যে কোহেরেন্ট সোর্স হতে হবে, তাহলে সাস্টেইন হবে, ঠিক আছে, নিডস কোহেরেন্ট সোর্সেস। কোহেরেন্ট যদি না হয় তাহলে সাস্টেইন হবে না। মানে সাপোজ ধরো এর একটা মোমবাতি এখানে জ্বালিয়ে দিয়েছি, ঠিক আছে, আর একটা এটা আলাদা মোমবাতি, ঠিক আছে, এবার এই দুটো থেকে যদি আমি ইন্টারফিয়ারেন্স আমি দেখতে চাই কোথাও, তো সেই ক্ষেত্রে সাস্টেইন হবে না, কারণ এটা আলাদা সোর্স, এটা আলাদা সোর্স, এদের মধ্যে যে লাইটটা যাবে, তো সেটার মধ্যে তোমার একটা ফেজ ডিফারেন্স চেঞ্জ হতেই থাকবে, তো চেঞ্জ হতে থাকলে ওটা কোহেরেন্ট হবে না। আর কোহেরেন্ট যদি না হয়, তো তোমার মানে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নগুলো তোমার সাস্টেইন হবে না, মানে থাকবে না আর কি। তো এইটা হলো। এবার এখানে দেখো, সাপোজ এখানে এই যে জিনিসটা, সেম জিনিসটা, এখানে একটা সোডিয়াম লাইট লাগিয়েছে, আর এখানে একটা আলাদা সোডিয়াম লাইট লাগিয়েছে, তো এখানে তোমার ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখা দিবে না। কেন? কারণ এটা তোমার কোহেরেন্ট নয়। তো এই জন্য আমাদের কি করতে হয়, দুটো আলাদা মানে একটাই সোর্স নিতে হয়, আর একটা সোর্স থেকে দুটো সোর্স বানাতে হয়। কি, যেমন এখানে দেখো একটা সোর্স নিয়েছে, এখানে একটা সোর্স নিয়েছি, তারপরে এখানে একটাই হোল আছে, তো একটা হোল থেকে একটা সোর্সের লাইটটা যাবে, এবার এই লাইটটা এখানে কাছাকাছি দুটো হোল নিয়েছি, তাহলে এই দুটো হোল থেকে দুটো লাইট পাস করবে। তো এখানে যে এই দুটো সোর্স হলো, যেটা এখানে দেখিয়েছে এই দুটো সোর্স, এগুলো কোহেরেন্ট হবে। কেন? তার কারণ এটা একটাই সোর্স থেকে লাইটগুলো এসেছে, আর এর মানে কি, এদের মধ্যে তোমার যে পথ পার্থক্যটা বা ফেজ ডিফারেন্সটা, সেটা তোমার মানে কনস্ট্যান্ট থাকবে আর কি, ধ্রুবক থাকবে। আচ্ছা,
আমি যে বলছি যে ইন্টারফিয়ারেন্সে মানে রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি হয়, তো এর মানে কোথাও ডার্ক কোথাও ব্রাইট ফ্রিঞ্জেস হয়। তা ওটা কিরকম দেখতে হয়, তো ওটা হচ্ছে এরকম দেখতে হয়। দেখতে পাচ্ছ এখানে, এখানে ব্রাইট ফ্রিঞ্জ দেখিয়েছে, এখানে ডার্ক হয়েছে, তারপরে ব্রাইট দেখিয়েছে। তো এই ধরনের ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জ অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায়। এবার পয়েন্ট হচ্ছে এখানে যদি আমরা ভালো করে অবজার্ভ করি তাহলে ডার্ক ফ্রিঞ্জগুলো, ডার্কগুলো আর ব্রাইটগুলো, ডার্কগুলো ব্রাইটগুলো, এগুলোর থিকনেসটা কিন্তু সেমই আছে সব জায়গায়, তাই না? জিরোতে যা যেরকম আছে, তোমার টেনেও সেরকমই আছে, 9, 8, 9-এ এরকমই আছে ডার্ক, এখানেও সেমই আছে। এটা কেন বলছি, কারণ এরপরে আমরা যখন ডিফ্র্যাকশন পড়বো তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এগুলো দেখি তাহলে বুঝতে পারবে যে কেন। কারণ দেখো ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমাদের ফ্রিঞ্জটা এরকম দেখায়, এটা হচ্ছে ডিফ্র্যাকশনের প্যাটার্ন। তাহলে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে দেখো এখানে এটা দেখো, এটার ফ্রিঞ্জের থিকনেসটা বেশি, তারপরে যত দূরে যাচ্ছ তত থিকনেসটা কমছে, যত আরো দূরে যাচ্ছ কমে যাচ্ছে। তো আচ্ছা এই জন্য আমি ওটা বললাম। এর মানে ইন্টারফিয়ারেন্সে ফ্রিঞ্জের যে থিকনেসগুলো সেটা সব জায়গায় সেমই থাকে, ভেরি হয় না। আর ইসের ক্ষেত্রে, ডিফ্র্যাকশনের ক্ষেত্রে তোমার ওটা ভ্যারি করে, সব থেকে যেটা সেন্টারে আছে ওটা ম্যাক্সিমাম হয়, তারপর এটা। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে যদি আমি এইটা দেখি তাহলে এটার যা ইন্টেন্সিটি, এটা যা ব্রাইটনেস দেখাবে, এখানে জিরোতেও সেমি ব্রাইটনেস দেখাচ্ছে, মানে ইন্টেন্সিটিটারও কোনো ভেরিয়েশন হয় না এখানে। কিন্তু এখানে যদি আমরা ভালো করে অবজার্ভ করি এই প্যাটার্নটা, কোথায় গেল, হ্যাঁ, এই প্যাটার্নটা যদি দেখি তাহলে তুমি যত দূরে যাচ্ছ সেন্ট্রালটা যেটা, যেটা থিকনেস বেশি সেটার ইন্টেন্সিটিও সব থেকে বেশি। দেখো এটা বেশি ব্রাইট দেখাচ্ছে, আর এগুলো আস্তে আস্তে ব্রাইটনেসটা কমছে, মানে ইন্টেন্সিটিটা কমছে। এটা গ্রাফটাও দেখিয়েছে, দেখো এখানে এত বেশি ইন্টেন্সিটি, তারপরে আস্তে আস্তে কমতেই আছে ইন্টেন্সিটিটা। মানে এখানে দেখো, তীব্রতা আছে নাকি? হ্যাঁ তীব্রতা। ইন্টেন্সি, হ্যাঁ ইয়েস, তীব্রতাটা, ঠিক আছে, মানে অ্যাম্পলিটিউডের স্কোয়ারটা। আচ্ছা হ্যাঁ, ওর যে বিস্তার যেটা থাকে তার স্কোয়ার নিলে ইন্টেন্সিটি দেয়, তো ওই জিনিসটা। আর এর মানে ইন্টেন্সিটিটা সবসময় পজিটিভই হবে, তো এখান থেকে এই জন্য এটা পজিটিভই দেখিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো, তাহলে এইটা ইন্টারফেয়ারেন্স আর ডিফ্রাকশন প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্স হয়। তো এই জন্য বলছি, এবার ইন্টারফেরেন্সটা নিয়ে আগে আলোচনা করি। তো এটা তো হলো, তাহলে দুটো কোহেরেন্ট সোর্স না হলে এখানে কোনো ফ্রিঞ্জ তৈরি হবে না। আর যদি কোহেরেন্ট সোর্স হয় তাহলে তার জন্য এই ধরনের আমরা অ্যারেঞ্জমেন্ট একটা করব। তো এই ধরনের ক্ষেত্রে তোমার ফ্রিঞ্জেসগুলো দেখা দিবে। তাহলে এখানে দেখো পর্দাতে কি ধরনের ফ্রিঞ্জ দেখা দিয়েছে, এখানে এই যে পর্দাতে এই ধরনের ফ্রিঞ্জগুলো দেখা দিবে, ঠিক আছে, ইকুই স্পেসড ফ্রিঞ্জগুলো দেখা দিবে। ওকে, এবার দেখো তার জন্য আমরা একটু ডেরিভেশনটা করি যে এটা ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি। তো এইখানে ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টে কি করা হয় যে একটা সোর্স নেওয়া হয়, সেই সোর্স থেকে আমরা লাইট পাস করাই, তারপরে ওই লাইটটাকে দুটো হোল দিয়ে আরও পাস করানো হয়, বলে দুটো সোর্স হয়েছে, আর দুটো সোর্স এখানে কোহেরেন্ট হয়েছে, তাহলে আমাদের ইন্টারফিয়ারেন্সের সব কন্ডিশনগুলো স্যাটিসফাই হয়ে গেছে। এবার এইগুলো যদি এখানে গিয়ে আপতিত হয় তাহলে এরা এনার্জির রিডিস্ট্রিবিউশন করে দিবে, মানে এরকম করে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নগুলো দেখাবে। আমরা যদি এদিক থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো। তো এবার ওটার জন্য মানে কি কন্ডিশন হয় সেটা আমরা দেখব। তো তার জন্য দু ধরনের ইন্টারফিয়ারেন্স হয়, একটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সের রিডিস্ট্রিবিউশন হচ্ছে না, মানে কোথাও কি ব্রাইট ব্যান্ডগুলো হচ্ছে ব্রাইট, আর কোথাও কি হচ্ছে ডার্ক হচ্ছে, দুটো ব্রাইটের মধ্যে ডার্ক হবে, এখানে ডার্ক হচ্ছে, এটা ধরো। তো ব্রাইট যে ব্যান্ডগুলো সেটাকে আমরা বলি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ঠিক আছে, গঠনমূলক কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। আর ডার্ক যে ব্যান্ডগুলো সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মকমূলক। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে কি, যেখানে তোমার ব্রাইট ফ্রিঞ্জগুলো হবে, আর ডিস্ট্রাকটিভ মানে যেখানে ডার্কগুলো হবে। আচ্ছা, এবার কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের মধ্যে জন্য কন্ডিশন কি হয়। আচ্ছা, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য যে কন্ডিশনটা হয় সেইটা হচ্ছে, আচ্ছা এখানে দেখো এই যে লাইট রেটা যাচ্ছে S1 থেকে P অবধি,
আর S2 থেকে P অবধি যে লাইট রেটা যাচ্ছে, তো এদের মধ্যে যে পথ পার্থক্যটা হবে, কি বলছি, পথ পার্থক্য, আমি কত হবে ওটা আমি বের করছি, খালি পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, সেই পাথ ডিফারেন্সটা মনে রাখবে, এটা সব সময় তোমার ল্যামডা এর গুণিতক হবে। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে এই যে লাইটগুলো যাচ্ছে তার ওয়েভলেন্থটা, ঠিক আছে, ওয়েভলেন্থটা একই সোর্স মানে ওয়েভলেন্থ সেমই হবে দুটোরই। তো পথ পার্থক্যটা এন ল্যামডার সাথে সমান হবে। তাহলে যে যদি এই কন্ডিশনটা ফলো হয় তাহলে কনস্ট্রাকটিভ হবে। স্যার ওয়েভলেন্থ ইনটু এন যেটা বলছেন স্যার, এনটা কি বোঝাবে স্যার? এনটা হচ্ছে 1 2 3 এগুলো, ও নাম্বার। হ্যাঁ, মানে পজিটিভ ইন্টিজারগুলো, ঠিক আছে। মানে ওটা মানে বোঝা যাবে যে ল্যামডার সমান হলে পথ পার্থক্য তাও কনস্ট্রাকটিভ হবে, ল্যামডার 2 গুণের সমান হলে পথ পার্থক্য তাও কনস্ট্রাকটিভ হবে, এর মানে এটা, ঠিক আছে। আচ্ছা, আর যদি এরকম হয় পথ পার্থক্যটা যদি, আচ্ছা পথ পার্থক্যটাকে আমি ডেল্টা এক্স লিখে দিচ্ছি, হ্যাঁ, সুবিধার জন্য। তাহলে এই ডেল্টা এক্স এর মান যদি তোমার এন প্লাস হাফ ল্যামডা হয়, মানে কি, মানে এনটা যখন ধরো 0 হবে, ঠিক আছে, আচ্ছা এখানে জিরোটাও লিখে দিচ্ছি, এনটা যদি 0 হয় তাহলে 0 মানে λ/2, 1 হলে 3/2 ল্যামডা, তারপরে 5/2 ল্যামডা, মানে কি λ/2 এর যদি তোমার অযুগ্ম গুণিতক হয়, এইভাবে করে বলতে পারো, λ/2 এর যদি অযুগ্ম গুণিতক হয়, তো যুগ্ম হলে তো আবার আগের কন্ডিশনটা হয়ে যাবে, তাহলে λ/2 এর অযুগ্ম গুণিতক হলে সেটা তোমার ডিস্ট্রাকটিভ দিবে। আচ্ছা, এই যে কন্ডিশনটা বলছি, তাহলে পথ পার্থক্যটা যদি এন ল্যামডা হয় তাহলে এটা কনস্ট্রাকটিভ, আর পথ পার্থক্য যদি এন প্লাস হাফ ল্যামডা হয় তাহলে এটা ডিস্ট্রাকটিভ। এটা কিন্তু ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, আর এটা সবসময় ট্রু, মানে আমরা যখন নিউটন রিং পড়বো তখনও এটাই অ্যাপ্লাই করব, যখন ইয়ং ডবল থ্রিটা এখন পড়ছি তা এখনও এটাই অ্যাপ্লাই করব, বোঝা গেছে। তাহলে এটা মুখস্থই করে না যে পথ পার্থক্যটা কত হবে, এন ল্যামডা হতে হবে ফর কনস্ট্রাকটিভ, আর এন প্লাস হাফ ল্যামডা হতে হবে ফর ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মানে এটা ধ্বংসাত্মমূলক আর এটা হচ্ছে গঠনমূলক, মানে এখানে ব্রাইট ব্যান্ড দিবে আর এখানে ডার্ক ব্যান্ড দিবে। আচ্ছা, তো এটা যদি এবার মাথায় ঢুকিয়ে নাও, তা ডিস্ট্রাকটিভটা দিবে ব্রাইট স্যার না ডার্ক? এন ল্যামডাটা হবে ব্রাইট, হ্যাঁ, এন নামটা ব্রাইট হ্যাঁ, আছে। আর এন প্লাস হাফ ল্যামডাটা হচ্ছে তোমার ডার্ক, ঠিক আছে। তো এর মানে কি, এখানে আমাদেরকে যেটা করতে হবে এই ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে, তাহলে সেখানে পথ পার্থক্যটা কত ওটা বের করতে হবে, তাই না। তো পথ পার্থক্যটা কত ওটা বের করার চেষ্টা করছি, রাইট। তো এটার জন্য আমরা এখানে দেখো এই যে ডবল স্লিট না, তাহলে দুটো স্লিট নেওয়া হয়। স্লিট মানে কি, এরকম ফাঁকা জায়গা, রাস্তা, এটা একটা ফাঁকা রাস্তা, মাঝখানে অপেক স্পেস, এখানে একটা ফাঁকা রাস্তা, আমি এদিক থেকে লাইটগুলো ফেলবো, তাহলে এই রাস্তা দিয়ে পাস করবে লাইটগুলো, আর এই পিছনে পর্দা আছে, ওই পর্দাতে তোমার ও ইন্টারফিয়ারেন্স প্যাটার্নগুলো দিবে এইভাবে। তো এবার এখানে এই স্লিটটা যে আছে আর যে পর্দাটা আছে এর মধ্যে দূরত্বটা ক্যাপিটাল ডি, আর এখানে দুটো সোর্সের মধ্যে যে দূরত্বটা ওটা স্মল ডি, এটা বলে দিয়েছে। আর এইটা হচ্ছে এই স্মল ডি এর মাঝখান থেকে এখানে যে দূরত্বটা ওটা হচ্ছে এটা এক্সিসটা মেন। এবার এখানে এর মানে সেন্ট্রাল ফ্রিঞ্জটা ব্রাইটনেসটা হবে, তারপরে এখান থেকে আমরা দূরের দিকে যাব, তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে গুনবো ফ্রিঞ্জেরগুলো, ঠিক আছে। তাহলে এই ও থেকে এটা হচ্ছে এক্স এর ধরে নিচ্ছি, পি পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি যে পি পয়েন্টে কোন ফ্রিঞ্জ তৈরি হবে, ঠিক আছে, পি পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি। তাহলে আমরা তার জন্য দুটো রে ধরে নিয়েছি, ধরো S1P একটা রে গেছে এখানে গিয়ে মিট করেছে, আর একটা রে হচ্ছে S2P মিট করেছে, মিট করে এখানে কোনো একটা ফ্রিঞ্জ দিয়েছে, আর সেই পয়েন্টটা তোমার ও পয়েন্ট থেকে এক্স দূরত্বে আছে, ঠিক আছে। এবার এই ধরনের ক্ষেত্রে আমাকে পথ পার্থক্যটা বের করতে হবে। তো পথ পার্থক্যটা বের কিভাবে করব, তার জন্য আমি কি করেছি, এটার উপরে যদি আমি এর উপরে একটা লম্ব ড্র করে দিই,
ধরো এটা আমি লম্ব ড্র করে দিলাম, তো এর মানে কি এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্স সেমই হবে, কারণ এখান থেকে এটা লম্ব করেছি মানে এই ডিস্টেন্সটা আর এখান থেকে এই ডিস্টেন্সটা কি দুটোই সেম, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এইবার দেখো তাহলে পথ পার্থক্য এই S1P আর S2P এর মধ্যে পথ পার্থক্যটা কি হবে, S2 এইটুকু খালি পথ পার্থক্য হবে, ঠিক আছে? তো ওটাই বের করার চেষ্টা করব। তো তার জন্য আমি কি করেছি, ধরো এখানে আমি একটা লম্ব ড্র করে দিয়েছি এইভাবে, লম্ব ড্র করলাম, এটা নাম দিয়ে দিলাম এম পয়েন্ট। আচ্ছা, তাহলে S2M টা তোমার কি হবে, S2M যেটা ওটাই হবে কি পাথ ডিফারেন্স। এবার S2M টা কিভাবে বের করব, দেখো এটা S1P যে রেটা আছে বা S2P যে রেটা আছে, আহ, এইটা যদি এই হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে, না না ওটা বলছি না, এটা থিটা না, এটা বলছি, মানে এই অ্যাঙ্গেলটা ধরো এই যে লম্বটা এটা থিটা অ্যাঙ্গেল করেছে suppose, ঠিক আছে? এবার ওটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে, তোমার এইটা কি হবে, ডি সাইন থিটা হবে। ডি সাইন থিটা কেন, কারণ এটা ডি, তাহলে এটা হয়ে গেল বেসিক্যালি ডি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, আর এটা যেহেতু লম্ব, তাহলে এটা যদি থিটা করে তাহলে তোমার এটাও থিটা হবে। তো সাইন থিটা যদি আমি দেখি, তো সাইন থিটাকে আমি কি লিখতে পারবো, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই, সাইন থিটা লম্ব মানে বাই ভূমি স্যার। লম্ব বাই না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাই না? লম্ব অতিভুজ। উম, অতিভুজ plus, হ্যাঁ হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়। হুম, স্যার ডি কস থিটা হবে না, ডি সাইন থিটা কেন হবে স্যার? এইটা S2M টা, S2M টা, ও হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে না, ওটা তো সাইন থিটাই হবে। হুম, আচ্ছা, এভাবে বের করতে। হ্যাঁ হ্যাঁ, না এইভাবে করতে হবে, তার আমি বলছি। বেশ অন্তত, হুম, মানে S2M টা ডি সাইন থিটা হলো তো, মানে এটা ডি তো হলো। এবার সাইন থিটা মানে, আচ্ছা এটা যদি এইচ হয়, মানে এটা যদি ডি হয়, তাহলে এখান থেকে এটাও তো ডি হবে না, এটাও ডি হবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা সাইন থিটা মানে P/H।
এটা বাই এটা। আচ্ছা, 1 মিনিট। মানে এটা এটা আমাকে এটা নিয়ে আসতে হবে, সাইন স্মল ডি স্মল এক্স বাই ক্যাপিটাল ডি, এই জিনিসটা নিয়ে আসতে হবে। মানে সাইন থিটা দিয়ে, মানে এটা থিটা হলে সাইন থিটাকে এটা নিয়ে আসতে হবে, স্মল এক্স বাই ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি মানে এইটা, প্যারাল রেগুলো। দেখো এটা পুরোটা ডি, ডি বাই টু, তো মানে এটা পুরোটা ডি, তাহলে এটুকু কত হবে? এখান থেকে এটা যদি কানেক্ট করে দিই তাহলে এটা হচ্ছে ডি বাই টু। এটা ক্যাপিটাল ডি, আচ্ছা এটা কিভাবে হচ্ছে এটা আমি না হলে দেখে বলছি, হ্যাঁ। কিন্তু এটা ধরো ডি স্মল এক্স বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে, ডি স্মল এক্স বাই ক্যাপিটাল ডি হবে। তো এটা হচ্ছে পাথ ডিফারেন্স, ডি স্মল এক্স বাই ক্যাপিটাল ডি। এবার তো এখনই আমি বললাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য তোমার কি হতে হয়, পাথ ডিফারেন্সটা এন ল্যামডা হতে হয়, তাই না? তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এই এনটা যে আছে, এনটা কি 1 2 3 এভাবে করে, তাহলে এখানে আমি এক্স এন লিখে দিচ্ছি এই জন্য। এক্স এনটা তাহলে কি হবে, ধরো এক্স ওয়ান যদি আমি বের করতে চাই, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি হবে। এক্স টু ইজ ইকুয়াল টু ল্যামডা টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এর মানে এই এক্স ওয়ান এক্স টু গুলো কি দিচ্ছে, যে এই ও পয়েন্ট থেকে ফার্স্ট ফ্রিঞ্জটার দৈর্ঘ্য মানে কতটা দূরত্বে আছে, সেকেন্ড ফ্রিঞ্জটা কতটা দূরত্বে আছে, থার্ড ফ্রিঞ্জটা কতটা দূরত্বে আছে, ওই জিনিসটা দিচ্ছে, ঠিক আছে। তো এটা তোর ব্রাইট ফ্রিঞ্জগুলোর কথা হচ্ছে, তাহলে আমি ব্রাইট ফ্রিঞ্জের জন্য এখানে লিখে রাখি যে এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। আচ্ছা, মানে এর ওটা মূল বিন্দু, ও বিন্দু থেকে ওটার ডিস্টেন্স গুলো হ্যাঁ যাচ্ছে ও না স্যার? বিন্দু থেকে, এই পয়েন্টটা থেকে, মিড পয়েন্টটা থেকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আমরা দেখব ইসের ক্ষেত্রে তোমার ডার্ক ফ্রিঞ্জেস গুলোর জন্য, তাহলে সেটার জন্য কি হয়, ডিএক্স বাই ক্যাপিটাল ডি যেটা পাথ ডিফারেন্সটা, ওটা এন প্লাস হাফ ল্যামডা বাই ল্যামডা হয়, এন প্লাস হাফ ল্যামডা হয়। তাহলে এখানে এক্সটা কি হলো, এক্স এন যেটা হবে। আচ্ছা এখানে এক্স বা হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা ডিফারেন্সিয়েট করার জন্য আমি এক্সটাকে এক্স এন প্রাইম বলে দিচ্ছি, হ্যাঁ, নাহলে তো আগেরটার সাথে এটা ম্যাচই হয়ে যাচ্ছে দুটোই। এটাকে এক্স প্রাইম এন বলছি, প্রাইম মানে হচ্ছে আমার ডার্কগুলোর জন্য। তাহলে এখানে হয়ে গেল এন প্লাস হাফ হাফ ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ঠিক আছে। তাহলে এক্স এন প্রাইম যেটা, এটা ডার্কের জন্য, তাহলে এটা হচ্ছে এন প্লাস হাফ ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখানেও ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আছে, এখানেও ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আছে, আর দুটোতেই এন আছে, রাইট। তো এগুলো তো আমরা যেটা পেলাম সেটা কি পেলাম, যে তোমার মানে ও বিন্দু থেকে কতটা দূরত্বে তোমার ফ্রিঞ্জেস গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে পটিগুলো তৈরি হচ্ছে, ব্যান্ডগুলো। এই এই প্রথম রিলেশনটা পেলাম তোমার ইসের জন্য, ব্রাইটের জন্য, আর সেকেন্ডটা হচ্ছে ডার্কের জন্য। এবার তাহলে আমি যদি একটা ব্রাইট থেকে বা পরপর দুটো
ব্রাইটের থেকে ডিফারেন্সটা নিই, বা পরপর দুটো ডার্কের মধ্যে ডিফারেন্সটা যদি নিই, তাহলে আমি কি ফ্রিঞ্জ উইথটা পেয়ে যাব না? মানে আমি এটা বলছি, এখানে দেখো, আমি ধরো এখানে এইটা ধরো ফার্স্ট ব্রাইটটা, ঠিক আছে, এই ফার্স্ট ব্রাইটটা, আর এইটা ধরো সেকেন্ড ব্রাইটটা। তাহলে এদের মধ্যে এই যে দূরত্বটা আর এই পুরো দূরত্বটাতে যদি ডিফারেন্সটা নিই, তাহলে এই ডার্ক ব্যান্ডার যে আছে ওটার আমি থিকনেসটা পেয়ে যাব। বা সিমিলারলি এই ডার্কটা নাও আর এই ডার্কটা নাও, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা নাও আর এখান থেকে এই ডিস্টেন্সটা নাও, তাহলে এই ডিফারেন্সটা নিলে উইথটা পেয়ে যাব। মানে আমি বলতে চাচ্ছি যে ডিফারেন্স যদি n+1 থেকে n যদি ডিফারেন্স করি, তাহলে আমি উইথটা পাবো। তো আমি যদি ফ্রিঞ্জ উইথটা বের করতে চাই, তাহলে ফ্রিঞ্জ উইথ, আমি বিটা বলছি, বিটা, বিটা মানে উইথটা, তাহলে সেটা কি হবে, xn+1 মাইনাস xn করো, বা তুমি xn+1 প্রাইম মাইনাস xn প্রাইম করো, দুটাই করো একই আসবে অ্যান্সার। তাহলে আমি যে কোনো একটাই বসাচ্ছি, কত হচ্ছে xn+1, এখানেই বসাচ্ছি প্রথমটাতে, xn+1 বসাই যদি, তাহলে n+1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি মাইনাস এন, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা কি হলো, n+1 মাইনাস এন মাইনাস এন কেটে গেল, তাহলে 1 থাকলো, তাহলে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে এই যে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আছে এখানে, বা এখানে যে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আছে, ওটা কি দিচ্ছে আসলে, ওটা দিচ্ছে একটা ফ্রিঞ্জের উইথ। তাহলে ইন্টারফিয়ারেন্সে আমাদের একটা জিনিস আরও বুঝতে পারলাম, যে এখানে ফ্রিঞ্জ উইথগুলো সবগুলো সেম, মানে ডার্কগুলোর যা উইথটা, ব্রাইটটারও উইথটা সেমই, ঠিক আছে, এটা একটা জিনিস বুঝতে পারলাম। আর কি, এর ইন্টেন্সিটিটা, ইন্টেন্সিটিগুলো সব জায়গায় সেম। আচ্ছা, ইন্টেন্সিটির জন্য যে রিলেশনটা আমাদের জানতে হয়, সেটা হচ্ছে এইরকম, যে ইন্টেন্সিটি মানে হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কোয়ার, ঠিক আছে। ধরো একটা আমি ওয়েভকে তো এইভাবে লিখতে পারি না, ধরো a cos ওমেগা টি, মানে এটা ধরো x ইকুয়াল টু a cos ওমেগা টি লিখতে পারবো, তাহলে এটা হচ্ছে ওর অ্যাম্পলিটিউডটা, মানটা, বিস্তারটা। তো ইন্টেন্সিটি মানে তোমার ওই অ্যাম্পলিটিউডটা যে আছে ওটার স্কোয়ারকে আমরা বলি, ঠিক আছে। তো এবার ইন্টেন্সিটিটা কীরকম হয় ওটা আমরা দেখি একটু। আচ্ছা, তো সেট করি, প্রস্তুত আছে। মানে ধরো দুটো ওয়েভ আছে, একটা ধরো y1 আছে, যার হচ্ছে a cos ওমেগা টি, a1 cos ওমেগা টি লিখে দিচ্ছি, ঠিক আছে। আর একটা হচ্ছে y2 আছে, এটা হচ্ছে a2 cos ওমেগা টি। এবার আমাকে এই দুটোকে সুপারপোজ করতে হবে, তাই তো। তো সুপারপোজ যদি করো, সুপারপজিশন, তাহলে যে রেজাল্টেন্টটা পাবে সেটা y1 + y2 হবে। তো যদি আমি এটা করি, তাহলে কি হলো, a1 cos ওমেগা টি প্লাস a2 cos ওমেগা টি। এবার এখান থেকে আবার আমাদের, যদি আমরা এইভাবে করেছিলাম না যখন, যে a1টাকে আর a2টাকে একটাই কনস্ট্যান্টে নিয়ে, তুমি ধরো এখানে cos সাম ফাই লিখলে, তারপরে cos ওমেগা টি লিখলে, প্লাস এটাকে a
আচ্ছা, কসে কস প্লাস কস সাইন। কস আর সাই নিয়ে নিচ্ছি না, অন্য একটু নিচ্ছি, ধরো ফেজ ডিফারেন্স আছে ধরে নিচ্ছি। তোমরা কি এটা মানে জানো, কি বলে জানো ইসের, এ- মানে একটা e⁻i থিটা দিয়ে লিখে যে কমপ্লেক্স নাম্বারে, এটা জানো? না স্যার, কসে কস জানি না। সাইন আচ্ছা এগুলো। শোনো তাহলে, শোনো, এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমার শুধু এইভাবে মনে রাখো যে তোমার যেটা হয়, মানে যদি দুটো ওয়েভ হয় আর কি, y1 আর y2, যার অ্যাম্পলিটিউড হচ্ছে a1 a2, ঠিক আছে, আর এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে, পাথ ডিফারেন্সটা সেটা হচ্ছে x2 মাইনাস x1, ঠিক আছে। আচ্ছা তাহলে ফেজ ডিফারেন্সটা হবে কত, k টাইমস x2 মাইনাস x1, কে মানে 2 পাই বাই ল্যামডা না, কে 2 পাই বাই ল্যামডা, এটা এটা হচ্ছে ফেজ ডিফারেন্স, ফেজ। আর এটা হচ্ছে পাথ ডিফারেন্স যদি হয়, তাহলে যে অ্যাম্পলিটিউডটা, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউডটা হবে সেটা হবে এটার, মানে এটার স্কোয়ার যেটা হবে সেটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস, যে এটা কে ডেল্টা এক্স, ডেল্টা এক্স মানে এইটাকে ডেল্টা এক্স বলে দিচ্ছি, এই জিনিসটা, ঠিক আছে। এবার এটা যদি হয়, তাহলে এবার অ্যাম্পলিটিউডের স্কোয়ারকে তো আমরা ইন্টেন্সিটি বলছি, তাহলে ইন্টেন্সিটি যেটা হবে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2√I1 রুট I2 কস কে ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা কি পাথ ডিফারেন্স, আর কেটা হচ্ছে তোমার ওয়েভ নাম্বার, দুটো গুণ করলে তোমার ফেজ ডিফারেন্স পাও, এই জিনিসটা, ঠিক আছে। এবার দেখো, তোমার যদি আমরা দেখি কস কে ডেল্টা এক্সটা, এটা কি হতে পারে, জিরো হতে পারে, মানে দুটো ওয়েভের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা জিরো হতে পারে। তো জিরো যদি হয় তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে, তাহলে I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 এটা দিচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা বলি ম্যাক্সিমামটা ওটা দিবে, বা অ্যাম্পলিটিউডের এখানে যদি দেখো, এখানে অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম কখন দিবে, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2, এটা 1 হলে, তো এই জিনিসটাকে আমরা a1 প্লাস a2 তার হোল স্কোয়ার লিখতে পারবো। এবার এই জিনিসটা মানে কি, যে আইটা যেটা, সেটা হচ্ছে √I1 প্লাস √I2 তার স্কোয়ার দিচ্ছে, তাই না। a1 স্কোয়ার মানে I1, তাহলে a1 মানে √I1, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে তোমার, ঠিক আছে। আর মিনিমাম ভ্যালু কখন দিবে, মিনিমাম ভ্যালু দিবে যদি কস এই জিনিসটা মিনিমাম হয়, তাই এটা মিনিমাম -1 হয়, এর মানে এখানে মাইনাস আসবে, তো ওটা মাইনাস মানে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, ঠিক আছে। তো এবার এই জিনিসটা, তো আমি এর টার্মে যদি লিখি ইন্টেন্সিটিগুলোর ম্যাক্সিমাম বাই মিনিমাম, তাহলে ম্যাক্সিমাম মানে a1 প্লাস a2 হবে তার স্কোয়ার, আর মিনিমাম মানে a1 ডিফারেন্স a2, কারণ যেটা বড় সেটা আমরা স্কোয়ার, বা a1 মাইনাস a2 স্কোয়ার করে দাও তাও হবে, স্কোয়ার আছে না, কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে, মানে মেন পয়েন্ট এতগুলো কিভাবে আসলো ওটা না জেনে যদি আমরা শুধু এটা জানি যে দুটো ওয়েভ যদি সুপার পজিশন হয়, তাহলে আই যেটা বা এ যেটা, এ স্কোয়ার যেটা, সেটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 কস ডেল্টা বলে দিচ্ছে,
এখন ডেল্টা মানে কি, ডেল্টা মানে ধরো কে ডেল্টা এক্স, মানে ডেল্টা মানে ফেজ ডিফারেন্স। এটা হলো এবার, তাহলে আইটা হবে i1 প্লাস i2 প্লাস 2 স্কোয়ার রুট অফ i1 স্কোয়ার রুট অফ i2 cos ডেল্টা। এবার এখান থেকে ম্যাক্সিমাম আর মিনিমামটা আমরা এই আই এর টার্মে রাখতে পারি বা অ্যাম্পলিটিউডগুলোর টার্মে রাখতে পারি। তাহলে আই ম্যাক্স যদি বলি তাহলে এটা প্লাস হবে, মানে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার হবে, a1 প্লাস a2 তার হোল স্কোয়ার। আর আই মিন যদি বলি তাহলে কি হবে, a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার। তাহলে এদের রেশিওটা কি হচ্ছে, a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 তার হোল স্কোয়ার, আই ম্যাক্স বাই আই মিনিমাম। এটা অনেক সময় মানে ম্যাক্সিমাম মিনিমাম ইন্টেন্সিটিটা বের করতে দিতে পারে, এটা একটু মনে রাখবো খালি, তাহলে হবে। আচ্ছা এবার দেখো, ম্যাক্সিমাম স্যার cos 0 ডিগ্রি মান 0 হল না হ্যাঁ স্যার? হ্যাঁ ম্যাক্সিমাম কখন হচ্ছে, তাহলে যখন ফেজ ডিফারেন্সটা জিরো হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ফেজ ডিফারেন্সটা যদি জিরো হয় বা হুম কস, দেখো কস জিরো মানে ওয়ান, তারপরে পাই বাই টুতে জিরো, পাই মানে মাইনাস ওয়ান, টু পাই মানেও আবার ওয়ান। এর মানে হুম ডেল্টাটা যদি জিরো হয় বা টু পাই হয় বা ফোর পাই হয়, মানে টু পাই এর মাল্টিপাল হলেও চলবে, বুঝতে পেরেছো, তাও কিন্তু তোমার ম্যাক্সিমা দিবে, তাই না? কারণ কসের গ্রাফটা দেখো না, এরকম না। তাহলে জিরোতে তো ওয়ান হয়, কিন্তু টু পাইতেও তো ওয়ান হয়, এদিকে মাইনাস টু পাইতেও ওয়ান হয়, তো প্লাস হুম মাইনাস লিখলেও লিখতে পারি। তাহলে জিরোতে প্লাস মাইনাস টু পাই প্লাস মাইনাস ফোর পাইতে তোমার ম্যাক্সিমা দিবে। আর না হলে মিনিমা কখন দিবে, যদি মাইনাস ওয়ানের ক্ষেত্রে, তো মাইনাস ওয়ান মানে কি প্লাস মাইনাস পাইতে মাইনাস ওয়ান হচ্ছে, থ্রি পাইতে হচ্ছে, এইগুলোতে। বোঝা গেছে ফেজ ডিফারেন্স। তো এটা মিনিমা ম্যাক্সিমা দিচ্ছে, কিন্তু আমরা মানে মানে শর্টেস্ট যেটা প্রথম কেসটা ওটাই নিয়েছি, খালি ধরে নিয়েছি জিরোকে, কিন্তু জেনারেলি ওটাও হতে পারে। আচ্ছা এইবার এই ইন্টারফিয়ারেন্সটা ইউজ করে, মানে ইয়ং ডবল স্লিটের এক্সপেরিমেন্টটা যেটা এটা করলাম, এখানে আমরা ইউজ করে কি করতে পারি, একটা ধরো এরকম কাচের টুকরো আছে, ঠিক আছে, ওই কাচের টুকরো আছে, তো ওই কাচের টুকরোটা পাতলা আছে ধরো, তো ওই পাতলা যে কাচের টুকরোটা আছে সেটার থিকনেসটা কত, টি ধরে নিলাম। তো ওই থিকনেসের মানটা আমরা বের করতে পারবো এখানে ইউজ করে। কিভাবে, কনসেপ্টটা আমি বলে দিচ্ছি খালি, যে আসলে কি করতে হয়, যে আমাদের যে কোনো একটার পাতে রেখে দিতে হয়। তাহলে রেখে দিলাম, তাহলে আগে যে দূরত্বটা যাচ্ছিল, এখন যে সময়টা লাগছিল এখন তো বেশি সময় লাগবে একটু যেতে, কারণ কি এখানে অপটিক্যাল পাথকে ক্রস করতে হবে, কারণ এটা তো বায়ু মাধ্যমে যাচ্ছিল, এখন এই মিডিয়ামটার মধ্যে দিয়ে যাচ্ছে, কাচের মিডিয়ামের মধ্যে, মানে এখন যে ইফেক্টিভ দূরত্বটা যেতে হবে সেটা হচ্ছে তোমার মিউ টাইমস এল, এই দূরত্বটা লাইটটাকে যেতে হবে। তাহলে এখন যে পাথ ডিফারেন্সটা হবে সেটা একটু অন্য হবে, আগে যেরকম ছিল, আগে কি আসছিল এক্স ডি বাই ক্যাপিটাল ডি আসছিল, এখন অন্য কিছু আসবে, ঠিক আছে। আর এটার থিকনেসটা ধরো টি। তো এগুলো যদি কনক্লুড করি, তো যে রেজাল্টটা আসবে টি এরটা, আচ্ছা, তো এখানে দেখো পাথ ডিফারেন্স যেহেতু আলাদা, তো কি হবে, আগে ধরো এখানে যখন এটা ছিল না, তো এখানে কিছু একটা ধরো 3 নাম্বার ফ্রিঞ্জটা তৈরি হয়েছিল, রাইট, সাপোজ। কিন্তু যখন এটা আসলো, এখানে যখন এটা ইন্ট্রোডিউস করলাম, তো দেখা গেলো যে এখানে 3 নাম্বারটা করেনি, এখানে ফার্স্ট ফ্রিঞ্জটা তৈরি হয়েছে, এর মানে দ্বিতীয় আর তৃতীয়টা উপরে চলে গেছে সাপোজ। তাহলে এই কটা ফ্রিঞ্জ শিফট হলো, দুটো না, পি পয়েন্টে আগে 3 নাম্বার ফ্রিঞ্জটা এসেছিল সাপোজ, আর এখন 1 নাম্বার ফ্রিঞ্জটা এসেছে ওইটা ইন্ট্রোডিউস করার পরে, তাহলে কটা ফ্রিঞ্জ শিফট হয়ে গেল, দুইটা। তো এই যে ফ্রিঞ্জ শিফট যেটা, সেটাকে আমি বলছি এম, ঠিক আছে। এমটা কি, তো নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট। ফ্রিঞ্জ শিফট হবেই বা কেন,
তার কারণ হচ্ছে যে আমি যে এই যে থিকনেস মানে ইন্ট্রোডিউস করালাম না এই কাজটাকে, তো ইন্ট্রোডিউস করালে এটাকে ফ্রিঞ্জগুলো শিফট হবে। তো এবার সেটা ধরো কটা ফ্রিঞ্জ শিফট হলো সেটা আমরা বলছি এম। তো আমরা এটা দেখে বুঝতে পারবো যে কটা, আগে দেখা গেলো এখান থেকে কটা ছিল, এখন দেখা গেলো কটা, গুনে নেবো, তাহলে বুঝতে পারবো যে কটা ফ্রিঞ্জ শিফট হয়েছে। এবার এটা ধরো পেয়ে গেলাম, আর এইটার যে আছে এটার প্রতিসরাঙ্কটা মিউ, মিউটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওই কাজটার। তাহলে থিকনেসটা যে আমরা যদি বের করতে হয়, তাহলে থিকনেসের ফর্মুলাটা হচ্ছে এরকম, এম, এম মানে ফ্রিঞ্জ শিফট, ল্যামডা বাই মিউ মাইনাস ওয়ান, এম ল্যামডা বাই মিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, মানে এই কয়েকটা জিনিস শুধু ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি একবার লিখেই দিই কি কি মনে রাখতে হবে। তো সেটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি। এগুলো তো হলো। আচ্ছা, আর একটা একটা নেবো এইটা, যে এক্স এন মানে হচ্ছে এন ল্যামডা ডি বাই স্মল ডি, আর এক্স প্রাইম এন মানে হচ্ছে এন প্লাস হাফ ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, আর বিটাটা যেটা ফ্রিঞ্জ উইথ যেটা সেটা হয়েছিল ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, মানে এই দুটো ডি, এটা এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন করে পেয়েছিলাম। আর যদি একটা তুমি মানে এরকম কাজ টি থিকনেসের ইউজ করো একটা পথে, তাহলে এর থিকনেসটা বের করবে এইভাবে, টি ইজ ইকুয়াল টু এম ল্যামডা বাই মিউ মাইনাস ওয়ান। এখানে এমটা কি নাম্বার অফ ফ্রিঞ্জ শিফট, ফ্রিঞ্জ শিফট, আর মিউটা হচ্ছে তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম মানে কাচের, আর ল্যামডাটা তো বুঝতেই পারছো, ল্যামডাটা ওয়েভলেন্থ ওই লাইটটার, যে লাইটটা ইউজ করেছো। তাহলে এইখানে এই স্লাইডে যেগুলো লিখলাম সেগুলো কাজে লাগবে। একটা তো এটা মানে এই জিনিসটা, এইটা 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 আর এইটা। ঠিক আছে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারফিয়ারেন্সেরই আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে তোমার নিউটন স্ট্রিং। এখানে কোনো ডাউট থাকলে বলো। টিটা কি বুঝতে পারলাম, টিটা সমান এম নিলে ওই ইউ মাইনাস ওয়ান, ওটা কি করলেন? মানে টিটা মানে হচ্ছে কি বলতো, টিটা একটা কাচের টুকরো, পাতলা কাচের টুকরো। ঠিক আছে, এবার হুম, কাচের হুম, টুকরোটার আমি থিকনেসটা মেজার করতে চাই, অ্যাকুরেটলি মেজার করতে চাই কত পাতলা বা কত মোটা থিকনেসটা। হুম। তো ওই থিকনেসটা মেজার করার জন্য আমি এই পরীক্ষাটার সাহায্য নিতে পারি। ঠিক আছে, মানে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টে ওই কাচের টুকরোটাকে এখানে রাখে দেবো, রেখে দিলাম। হুম। এবার রেখে দেওয়াতে এখানে কি হবে, কিছু ফ্রিঞ্জের শিফট হবে। মানে সাপোজ ধরো এখানে 3 নাম্বার ফ্রিঞ্জটা ছিল, এখন এখানে 2 নাম্বার বা 1 নাম্বার ফ্রিঞ্জটা হয়েছে, তাহলে দুটা ফ্রিঞ্জ শিফট হয়েছে, তাহলে ওটা হচ্ছে এম, আর মিউটা হচ্ছে এই কাজটারই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, এবার আচ্ছা, টিটা তো হলো থিকনেস। টিটা হচ্ছে এই যে ফ্রিঞ্জটা যেটা আমি এখানে ইন্ট্রোডিউস করিয়েছি তার থিকনেসটা, উইথটা বেথটা। তো ওই বেথটা বের করব কিভাবে, তো ওটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে বের করব, টি ফর থিকনেস। ঠিক আছে, সে সূত্রগুলো মনে রাখলে মেনলি অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ যদি এটা মনে থাকে তো অঙ্কটা হবে। হুম। এবার এইগুলো ডেরিভেশন গুলো না একটু বড় বড় আছে, বুঝতে পারলে, যেমন আরো আমি নিউটন রিং এ দেখাবো আমি। তো ডেরিভেশন খুব একটা দরকার নাই স্যার, হ্যাঁ, তো মোটামুটি কোথায় কি আছে মানে একটু আধটু বললে সেটা ভালো মনে থাকবে। ওটাই তো বলছি যে এখানে তোমাকে এইটা রাখতে হবে মনে, এটাও মনে রাখতে হবে, এটা ফর ডার্ক এটা ফর ব্রাইট, বা এটা যদি মনে নাও থাকে এটা তো মনে রাখতেই হবে, ফ্রিঞ্জ উইথটা কত হয়। সে ঠিক আছে, পরীক্ষা দিতে দিতে গেলে কিছু এটা মনে ঝাল, ওটা স্যার রাখতে বইয়ে, স্যার ঝালর প্রস্থ নির্ণয়, ঝালর প্রস্থ মানে ওই বিটাটা ঝালোর প্রস্থটা, নির্ণয় কত দিক। হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ, ওটাই এটা বিটা ফ্রিঞ্জ সমান। উইথটা। হুম, প্রশ্ন বুঝাচ্ছি ওটা। হ্যাঁ, উইথ উইথ মানে একটা এই যে ফ্রিঞ্জ গুলো আছে না, এটা কতটা চওড়া, এই যে কতটা হ্যাঁ, চওড়া ওটা, ওটা হচ্ছে আর ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দিচ্ছে না স্যার, হ্যাঁ, চোখ
ওরা তো মানে একই রকম ওটা আসছে না হ্যাঁ জেনারেট করে এখানে হ্যাঁ ইন্টারফিয়ারেন্সে একই ধরনের হয়, সবগুলো একই একই ধরনের দেখতে। থিকনেসটা, ঠিক আছে। এগুলো তো ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে যে আর ডিফ্রাকশনের ক্ষেত্রে যে এটা ডিফারেন্সটা বললাম, সেগুলো তো এমসিকিউ আকারে থাকতে পারে, বুঝতে আচ্ছা পেরেছো। যেমন ডিফারেন্সের ক্ষেত্রে বললাম না যে এখানে সেন্ট্রাল একটা ব্রাইটনেস থাকে, তারপরে হুম। থিকনেসটা কমতে থাকে, এখানে ওরকম থাকে না, তো এটা দেখো থাকে না। সমবায় বস্তু আর এখানে সব সমান সমান স্যার। সমান থাকে, তো ওটা একটু ইকুয়াল করে ডিভাইডিং হ্যাঁ। করে যাচ্ছে। হুম। দেখুন। আচ্ছা, তো এটা হলো, এবার দেখো আমি এটা নিয়ে আসছি। উম, এটা হচ্ছে নিউট্রন রিং এর এক্সপেরিমেন্টের সেটআপ। তো এখানে আর একটু খালি জাস্ট দেখে নাও যে এখানে একটা আমরা লাইট সোর্স দিই, রাইট। এবার লাইট সোর্সে থেকেও লাইট, মানে এখানে একটা সিলিড দিই, সিলিড থেকে লাইটগুলো পাস করবে, তো ওটা তোমার প্যারালাল করার জন্য আমরা একটা লেন্স দিয়ে দিলাম যাতে প্যারালাল লাইটগুলো যায়। এবার এর উপর এখানে একটা মিরর আছে, পার্সিয়াল মিরর আর কি, মানে গ্লাস প্লেট আছে, যেটা দিয়ে নিচের দিকে লাইটগুলো রিফ্লেক্ট ব্যাক হবে, আবার এদিক থেকে পাসও করতে পারবে, রাইট, যখন উপরে যাবে। এর মানে এটা পার্সিয়াল আছে আর কি। তো নিচে যখন আসে, তো এবার এখানে যে সিস্টেমটা আছে ওটা আমি দেখাচ্ছি। ওই সিস্টেমটা কি আছে, ওই সিস্টেমটা এরকম একটা প্লেনো কনভেক্স লেন্স আছে, প্লেনো কনভেক্স লেন্স। তো প্লেনো কনভেক্স লেন্স আছে আর নিচে একটা গ্লাস প্লেট আছে, ঠিক আছে। তো প্লেনো কনভেক্স লেন্স আর গ্লাস প্লেট যে আছে, তাহলে এখানে বায়ু আছে, বায়ু বা অন্য কোনো মিডিয়ামও থাকতে পারে, বুঝতে পেরেছো, জল টল অন্য কিছুও রাখতে পারো তুমি, কিন্তু ধরে নিচ্ছি যে এখানে কোনো একটা মিডিয়াম আছে, এই জায়গায় বায়ু আছে ধরে নিচ্ছি। তাহলে এই জায়গাটা যদি আমি অবজার্ভ করি আর এখানে টাচ করা আছে, তাহলে এখানে কোনো কিছু নেই আর কি, এটা থিকনেসটা জিরো। তারপরে এখানে এইটা একটা তোমার এরকম শেপ তৈরি করছে, তাই না, এরকম শেপ তৈরি করছে দুই দিকে। তাহলে এইটা যে তৈরি করছে এটাকে আমরা বলছি থিন ফিল্ম বলবো, থিন ফিল্ম। আর এটা ওয়েজ শেপ, মানে এরকম তিন কোণা আকৃতির আছে না, ওয়েজ শেপ, তো ওয়েজ শেপ থিন ফিল্ম বলবো। এবার হয়েছে কি, যে যখন লাইটটা এসে পড়বে, তো দুটো ঘটনা ঘটছে। কি ঘটনাটা, ঘটনাটা আগে বুঝো, তারপরে বুঝতে পারবে যে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নগুলো হলো কিভাবে। কারণ ইন্টারফিয়ারেন্সের জন্য তোমাকে কি লাগে, দুটো কোহেরেন্ট লাইট লাগবে না, কোহেরেন্ট লাইট লাগবে। তো ওটা কিভাবে হচ্ছে এখানে দেখো, সাপোজ ধরো এই যে PS1 যে লাইটটা আছে, এটা বায়ু থেকে এসে যখন মিররে পড়লো, তাহলে মিররে পড়ে, মিরর বলছি লেন্সে, এটা লেন্সটা, তো লেন্সে পড়ে যখন ভেতরে ঢুকবে, তাহলে এই সারফেসটা থেকে একটা লাইট রিফ্লেক্ট হবে, কিছু পোর্শন রিফ্লেক্ট হবে, তাহলে রিফ্লেক্ট হয়ে গেল। তো এই যে রিফ্লেকশনটা হলো, এটা যদি আমি এই ইয়ার ফিল্মটাকে কনসিডার করি, ভেতরের জায়গাটাকে, এর উপরের সারফেস থেকে এর মানে রিফ্লেক্ট হচ্ছে, এটা ডেন্সার এটা রেয়ারের মিডিয়াম ধরে নাও, এখানে রিফ্লেক্ট হচ্ছে। আচ্ছা, তারপরে কিছু পোর্শন লাইট ভেতরের দিকে ঢুকবে আরো, তো ভেতরের দিকে ঢুকলে কি হবে, এখান থেকেও কিছু লাইট রিফ্লেক্ট ব্যাক হবে, তাহলে এটা রিফ্লেক্ট ব্যাক হলো, সেটা আবার চলে গেল। তাহলে এই যে দুটো লাইট যেটা রিফ্লেক্ট হুম। ব্যাক হলো, তো ও দুটো লাইট কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করবে। এবার এই দুটো লাইট কি হবে, এই এখানে মানে, আর এই জিনিসটা যে আছে এটা কি এই পয়েন্টে পড়েছে না চারিদিকেই পড়েছে, এভাবে পড়েছে। এটা তো 2D হুম। ফিগার না, আসলে এটা 3D আছে। এই যে প্লেনো কনভেক্স লেন্সটা যে, ওটা যদি উপর থেকে দেখো এইভাবে দেখাবে, তো হুম। উপর থেকে দেখলে আমাদের এইভাবে কি হবে, এখানে ইন্টারফিয়ারেন্স রিংগুলো ফর্ম হবে। আর কিছু পোর্শন লাইট আবার ট্রান্সমিট হয়ে যায়, বুঝতে পেরেছো, এই যে, কারণ এটা গ্লাসটা মানে অপেক, এখানে পারদের বা মিররের কিছু নেই, এটা গ্লাস প্লেট খালি, এটা মিরর না, গ্লাস প্লেট। তো এই জন্য কিছুটা ট্রান্সমিট হয়ে যায়, কিন্তু ট্রান্সমিটগুলো নিয়ে আমাদের কাজ নেই, এটা নিয়ে আবার অন্য কিছু বলা যায়, কিন্তু ওটা আমাদের কাজ নেই এখন নিউট্রন রিংয়ে। কারণ নিউট্রন রিংয়ে আমরা দেখবো কি, আমরা তো উপর থেকে দেখবো এখান থেকে, তাহলে উপর থেকে দেখছি যে তার আমাদের যে রিফ্লেক্ট ব্যাক যে রশ্মিগুলো আসবে, সেগুলো এখানে এই জায়গাটাতে তোমার নিউট্রন রিংগুলো এইভাবে ফর্ম করবে। এই যে উপরে থেকে যদি দেখো, তাহলে এটা সেন্টারটা যেখানে টাচ করে আছে, তারপরে এই দিক থেকে তোমার এইভাবে করে নিউট্রন রিংগুলো ফর্ম হবে, আর এটা দেখা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার এই জিনিসটা দেখো, আহ,
এই যে জিনিসটা, এখান থেকে যদি আমি এটা কনসিডার করি এই জিনিসটা, তাহলে এইটা এরকম একটা জিনিসের মতো হচ্ছে না? এরকম, যেখানে এটা থিটা অ্যাঙ্গেল করেছে, ইন্টারফিয়ারেন্স ডিউ টু এ থিন ওয়েজ শেপড ফিল্ম। থিন ওয়েজ, ওয়েজ শেপড, ওয়েজ মানে এরকম ধারালো, ঠিক আছে, ওয়েজ শেপ ফিল্ম। তাহলে এখানে যে জিনিসটা হয়েছে সেটা ওই রকম হয়েছে ফর্ম, আর এটা চারিদিকেই আছে। এবার এইটার ডেরিভেশনটা যদি দেখো না, এইটার ডেরিভেশনটা যদি দেখো, তাহলে এখানে দেখো এই লাইটটা এসে পড়েছে, মানে এটা মনে রাখার দরকার নেই, বাট আমি বলছি খালি কোথা থেকে আসে। এটা এখানে পড়লো, পড়ে একটা পোর্শন লাইট রিফ্লেক্ট হলো, তারপরে যাবে আবার, তারপরে আরেকটা রিফ্লেক্ট হবে। তো এবার এইগুলো হলো, যা হলো হলো। এবার এটা করে এই দুটো লাইটের মধ্যে যদি আমি পাথ ডিফারেন্সটা বের করতে চাই, আমার তো মেন হচ্ছে পাথ ডিফারেন্সটা বের করা, তাই না? তো পাথ ডিফারেন্সটা বের করলে এই রেজাল্টটা আমাদের ইম্পর্টেন্ট। টুয়াইস মিউ টি কস থিটা প্লাস আর, আচ্ছা থিটা প্লাস আরটা, আরটা কি, আরটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। তো আমি ধরে নিচ্ছি আরটা জিরো, মানে আমি এভাবে নর্মালি পড়ছে লাইটটা ধরে নিচ্ছি, তাহলে আর জিরো মানে এই জিনিসটা খালি, এটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে এখানে এই নিউটনস রিং এ যদি আমি দেখি, এটা এটা একটু দেখে নাও, টোয়াইস মিউ টি কস থিটা ল্যামডা বাই টু মাইনাস ল্যামডা বাই টু। টিটা কি, টিটা হচ্ছে থিকনেসটা, এই থিকনেসটা টি। তো এইবার দেখো এখানে এই এটাতে এখানে থিকনেসটা বলেছে ডি, তো ডি যদি থিকনেসটা হয় তাহলে, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই সেন্টার থেকে এখানকার যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আর বলে দিচ্ছি, আর এটা হচ্ছে ডি। তাহলে এটা যদি ডি হয় তাহলে পাথ ডিফারেন্সটা কি হবে? পাথ ডিফারেন্সটা হবে, যেহেতু এটা ওয়েস্ট শেপ ফিল্ম, তাহলে পাথ ডিফারেন্সটা হবে এটা টোয়াইস মিউটি কস থিটা মাইনাস ল্যামডা বাই টু, টোয়াইস মিউ টি, এখানে টি মানে ডি, ডি মানে থিকনেসটা, তাহলে ডি কস থিটা মাইনাস ল্যামডা বাই টু। এবার এখানে থিটাটা এইটা, তাই না? এটা হচ্ছে থিটাটা, বাট থিটাটা অনেক ছোট না লেন্সের ক্ষেত্রে? তো থিটা যে যদি স্মল হয়, ফর স্মল থিটা, ফর স্মল থিটা কস থিটাকে আমরা ওয়ান ধরে নিই, আর সাইন থিটাকে থিটা ধরে নিই, তাহলে এখানে কস থিটার জায়গায় ওয়ান বসাতে পারি। এর মানে ইফেক্টিভ যে পাথ ডিফারেন্সটা হবে সেটা হবে টোয়াইস মিউ ডি মাইনাস ল্যামডা বাই টু। এটা ক্লিয়ার হয়েছে? বা এটা ক্লিয়ার যদি নাও হয় তো এটা মুখস্থ করতে হবে, যে টোয়াইস মিউ ডি মাইনাস ল্যামডা বাই টু। আসলে এটা মুখস্থ করতে করতে হবে না, যেটা মুখস্থ করতে হবে ওটা আমি নিয়ে আসছি। তো ডেল্টাটা হচ্ছে টোয়াইস মিউ ডি মাইনাস ল্যামডা বাই টু, এই জিনিসটা, ঠিক আছে? এটা কি পাথ ডিফারেন্সটা হলো। এবার পাথ, কিন্তু আমার তো এখানে জানা কি আছে, স্মল আরটা বের করতে হবে, যে এই এই রিংটা যে এখানে ফর্ম হবে, তাহলে ওর রেডিয়াসটা বের করতে হবে, ওটা বের করতে হবে, ঠিক আছে? তো আমার ওটা বের করব, তো সেটা কিভাবে বের করব? তো এটা মুছে দিলাম। এবার এবার দেখো আমি যদি এখানে নামকরণ করে দিই, ধরো এটা ও, আর এটা এম, এটা ধরো বি, এটা পি ধরে নিলাম। তাহলে দেখো ও এম বি ট্রায়াঙ্গেলটা থেকে দেখো, ও এম বি ট্রায়াঙ্গেল যদি দেখো, তাহলে এটা যদি ডি হয় তাহলে এমপিটাও তো ডি না, এটাও ডি। আর এটা যেহেতু আর, এখান থেকে এটা, তাহলে এটা পুরোটাও আর, ও পিটাও আর। এবার ও বি, ও এম বি ট্রায়াঙ্গেল থেকে আমি এটা লিখতে পারবো নাকি, যে ও বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বি স্কোয়ার, মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ও এম স্কোয়ার, এটা লিখতে পারবো। আর ও বি মানে হচ্ছে আর, আর এম বি মানে স্মল আর, আর ও এম মানে কি, ও এম মানে ক্যাপিটাল আর মাইনাস ডি।
তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 2r স্মল ডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এবার ক্যাপিটাল আর স্কোয়ার তো কেটে গেল, তাহলে আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর ডি প্লাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলো। এবার দেখো ডিটা যে আছে না, ডিটা হচ্ছে অনেক থিন, যেহেতু না থিন যেহেতু, তাহলে এটা টেন্স টু জিরো মানে খুব পাতলা আর কি। তো ডি স্কোয়ারটাকে নেগলিজিবল করা যাবে, ডি স্কোয়ারটা টেন্স টু জিরো হবে, বা এটা এটা স্মল বলে দিচ্ছি। তাহলে ডি স্কোয়ারটা টেন্স টু জিরো, কারণ একটা স্মলের স্কোয়ার করলে ওটা আরও স্মল ভ্যালু দেয়। তো আর স্কোয়ার মাইনাস 2r d কে আমি জিরো বলতে পারি এর মানে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r d বলতে পারি। বোঝা গেছে? এবার দেখো এই যে আর স্কোয়ার ইকুয়াল টু 2r d বলছি, তাহলে এটা যদি nth সার্কেলটার হয়, nth রিংটার হয়, তাহলে আমি আর এন বলতে পারি আর এন ইজ ইকুয়াল টু 2r d বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ এবার স্যার। দেখো, হ্যাঁ এটা ডিএন বলে দিচ্ছি, নাহলে ডিএনটা মানে কি এখানকার থিকনেসটা, এদিকে হলে তো একটু থিকনেসটা চেঞ্জ হবে, তাহলে ডিএন বলে দিলাম। এন কেন দিলাম, কারণ আমি বলে দিচ্ছি যে ওটা এনএথ ফ্রিঞ্জের জন্য বা এনএথ সার্কেলের জন্য। আচ্ছা এইবার দেখো আমার কি দেখতে হবে, আমার কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেখতে হবে না। এখানে কনস্ট্রাকটিভ মানে ব্রাইট গুলো দিবে, দুটো আর হ্যাঁ দুটো ওভার হবে স্যার। ও আর এন স্কোয়ারটা এটা ইজ ইকুয়াল টু, হ্যাঁ এটা আর এন স্কোয়ার বলে দিচ্ছি। এবার দেখো ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি হয়, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হবে, পাথ ডিফারেন্স যেটা টুয়াইস মিউ ডি মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়, ঠিক কি না? তাহলে এবার এই মাইনাস ল্যামডা বাই 2টা ওই পাশে নিয়ে যাও, তাহলে টুয়াইস মিউ ডিটা ডিএন বলে দিচ্ছি, কারণ এইদিকে এন ল্যামডার জন্য, তাহলে এটা ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ল্যামডা হয়ে গেল। তাহলে ডিএন যেটা হলো এন প্লাস হাফ ল্যামডা বাই টুয়াইস মিউ হলো। ঠিক আছে, তাহলে এটা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য। ওকে, তো এন তম ফ্রিঞ্জের ব্যাসার্ধটা কি হবে, মানে এন তম রিং এর ব্যাসার্ধটা কি হবে, 2 ক্যাপিটাল আর, ঠিক আছে 2 ক্যাপিটাল আর, আর তোমার ডিএন মানে তো এইটা এন প্লাস হাফ ল্যামডা বাই টুয়াইস মিউ। ওকে, এই জিনিসটা হলো, বা আমি এটাকে একটু ই করে লিখছি আর এন স্কোয়ার, এইটা এন প্লাস হাফ, এই টু টু কেটে যাচ্ছে মনে হয়, তাহলে ল্যামডা ক্যাপিটাল আর বাই মিউ, এই জিনিসটা। এটা হচ্ছে কনস্ট্রাকটিভের জন্য, মানে এটা হচ্ছে ব্রাইটগুলোর জন্য। আবার ডার্কগুলো যদি কনসিডার করি, তাহলে ডার্কগুলোর জন্য কি হবে, এইটা ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ল্যামডা বাই 2, মানে টুয়াইস মিউ ডি প্রাইম বলে দিচ্ছি এন মাইনাস ল্যামডা বাই 2 ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ল্যামডা হয়। তাহলে এখানে দেখো কি হবে ব্যাপারটা, তাহলে ডি এন প্রাইম এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার এন প্লাস হাফ প্লাস হাফ
ল্যামডা, কারণ এটা এইদিকে প্লাস হাফটা ওইদিকে গেলে প্লাস হাফ হয়ে যাবে, তাহলে এন প্লাস ওয়ান ল্যামডা। আর নিচে এই টু মিউটা নিচে যাবে একটা, এখানে টু মিউটা নিচে যাবে ডিএন প্রাইমটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমি রেটটা লিখছি আর এন প্রাইম স্কোয়ার, প্রাইম মানে আমি ডার্কের কথা বলছি, তাহলে এটা হয়ে গেল এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু মিউ, আর টু আর আছে এখানে, তাহলে ক্যাপিটাল আর হবে, আর টু টু কেটে যাবে, ল্যামডা আর বাই মিউ। এটা হলো, এটা স্কোয়ার গুলো, ঠিক আছে। তো এবার যদি আমাকে করতে হয় এটা ল্যামডাটা যদি বের করতে হয় এখান থেকে, ঠিক আছে, ল্যামডাটা যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করব? এই দুটো ইকুয়েশন থেকে ল্যামডাটা বের করতে চাচ্ছি। বা যে কোনো একটা থেকে আমি বের করতে পারি। ল্যামডাটা বের করার জন্য আমি এটা বলে দিচ্ছি, ধরো এটা আমি ডার্কের জন্যই নিলাম, ঠিক আছে, ডার্কের জন্য আমি ইকুয়েশনটা আলাদা করে লিখছি। এটা দেখে নাও কি আছে, আমি নেক্সট স্লাইড নিয়ে আসছি। আর এন প্রাইম স্কোয়ার এন প্লাস ওয়ান ল্যামডা আর বাই মিউ, তাহলে আর এন প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা আর বাই মিউ, এটাই তো ছিল। ঠিক আছে, এবার সাপোজ ধরো আমি বলছি যে এটা তো এন তম রিংয়ের, ডার্ক রিংয়ের এটা ব্যাসার্ধ, ঠিক আছে, আমি বলছি যে আর এন প্লাস এম তম রিংয়ের ব্যাসার্ধ কত হবে ডার্ক রিংয়ের, তাহলে এটা হবে এন প্লাস এম, এন এর জায়গায় এন প্লাস এম বসিয়ে দেবো, এন প্লাস এম, এন প্লাস এম আর প্লাস ওয়ান ল্যামডা আর বাই মিউ বসিয়ে দেবো, রাইট। তো এবার আমি এদের ডিফারেন্স যদি নিই, এইটা মাইনাস এটা করি যদি, আর এন প্রাইম স্কোয়ার মাইনাস আর এন প্রাইম স্কোয়ার, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে এন প্লাস ওয়ান এখানেও আছে, এখানে এন প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে এম খালি পড়ে থাকবে, এম এম আর ল্যামডা মিউ ল্যামডা আর বাই মিউ। তাহলে এখান থেকে আমি ল্যামডাটা পেয়ে গেলাম আর এন প্লাস এম প্রাইম স্কোয়ার মাইনাস আর এন প্রাইম স্কোয়ার, মিউটা উপরে যাবে আর নিচে আসবে এমটা আর ক্যাপিটাল আরটা, ঠিক আছে। এগুলো আর এর টার্মে, কিন্তু ডায়ামিটারের টার্মে যদি বের করতে হয়, ডায়ামিটার মানে কি, আর ইজ ইকুয়াল টু ডি বাই টু না, আর ইজ ইকুয়াল টু ডি বাই টু, তাহলে আমি কি, এটা স্কোয়ার আছে তাহলে ফোর হয়ে যাবে নিচে, তাহলে ডি এন প্লাস এম প্রাইম তার হোল স্কোয়ার মাইনাস ডি এন প্রাইম তার স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এম আর, আর এখানে বাইরে আছে একটা মিউ, এটা হচ্ছে ল্যামডা, ঠিক আছে। তো এই যে লাস্টের যে ইকুয়েশনটা আসলো, এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য, ওকে। এটাতে কি দিচ্ছে, এটা দেখো এন প্লাস এম তম রিংয়ের ডায়ামিটারটা তার স্কোয়ার, আর এখানে এন তম রিংয়ের ডায়ামিটারটা তার স্কোয়ার, আর এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এম না, তো এমটা নিচে রাখতে হবে, এই এমটা যে ডিফারেন্সটা ওটা নিচে রাখতে হবে, ফোর টাইমস আর, আর এখানে মিউটা। আচ্ছা, যদি ওই এই যে এটা লেন্সটার যে থিন ফিল্মটার যে এইটা ছিল, মানে এই মিডিয়ামটা, এই মিডিয়ামটা যদি তোমার এয়ার হয়, তাহলে এয়ার যদি হয় তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত, ওয়ান,
তাহলে সেই ক্ষেত্রে এটা 1, খালি এটা মনে রাখতে হবে তাহলে এ এর মাধ্যম হলে। আর ওটা যদি জল হয় তাহলে সেই ক্ষেত্রে মিউ এর মানটা বসাতে হবে। ওকে, তাহলে ইন জেনারেল আমরা এটা মনে রাখবো। তো ওটা লাভ কি হবে? ওটার লাভ হবে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে। তো আমাদের ল্যামডা যে ভ্যালুটা ছিল, আমি এখানে আগে লিখে দিই, তারপরে কোশ্চেনটা পড়ছি। ল্যামডাটা ছিল ডি এন প্লাস এম, এখন আর প্রাইম টাইম দিচ্ছি না, তার হোল স্কোয়ার মাইনাস ডি এন তার হোল স্কোয়ার বাই এদের ডিফারেন্সটা যেটা এমটা নিচে থাকবে 4 টাইমস এম আর, আর এখানে একটা মিউ দিয়ে গুণ হবে যদি মাধ্যমটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ হয়। আর যদি বায়ু হয় তাহলে সেটা তো 1 হয়ে যাবে, তো অসুবিধা নেই, এটা ফর্মুলাটা ধরে নাও। এবার আমি কোশ্চেনটা পড়বো, কি পড়ো তো কি আছে। নিউটন রিং পরীক্ষায় পঞ্চম ও 25তম কালো রিং এর ব্যাস, ব্যাস বলে দেয়, দেখো কোশ্চেনে ব্যাস বলে দেয়, এই জন্য ডি এর টার্মে যে ফর্মুলাটা ওটাই মনে রাখতে হয়। তাহলে পঞ্চম মানে আর 5, D5 যেটা, আর 25তম মানে D25, এটা বলে দিয়েছে এতো এতো। তাহলে এটা 1.8 mm, আর এটা হচ্ছে তোমার 5 mm, এবং ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য এই তো মানে ল্যামডাটা বলে দিয়েছে 5.44 ইন্টু 10⁻⁻5 cm, এটা cm এ বলেছে। হলে লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত, মানে এখানে আরটা বের করতে বলেছে, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আর বের করতে, তাহলে এই ফর্মুলা একটাই ইউজ হবে, বাট এখান থেকে আরটা পেয়ে যাবো না, তাহলে আরটা বের করতে বলেছে কত। তো যদি আমি আর দেখি তাহলে আর এর জায়গায় ল্যামডা নিয়ে আসো, ল্যামডাকে আর এর ল্যামডার জায়গায় আর নিয়ে যাও, তাহলে আর যেটা হবে ডি এন প্লাস এম 4m ল্যামডা। আর এটা কিছু বলে দেয়নি মিউ এর ব্যাপারে, মানে ওটা বায়ু ধরে নিতে হবে, ওটা 1, ওটা 1 করে দিচ্ছি। আচ্ছা, ডি এন প্লাস এমটা দেখো এগুলো মিলিমিটার অর্ডারে আছে, ঠিক আছে, আর ল্যামডাটা সেন্টিমিটার অর্ডারে। তা তুমি কি করো যে এটাকে মিলিমিটারেই যদি বসাতে চাও, তার ল্যামডাটাকে সেন্টিমিটারটাকে মিলিমিটারে করে দাও, তাহলেই হবে, তাহলে অ্যান্সারটা মিলিমিটারেই আসবে। তো আবার সেন্টিমিটারে উত্তরগুলো আছে, তো সেই হিসেবে সেন্টিমিটারে কনভার্ট করবে, ঠিক আছে। তো ডি এন প্লাস এমটা কত, মানে 25 যেটা, ওটা 5 এর স্কোয়ার, তো 5 এর স্কোয়ার মানে হচ্ছে তোমার 25, ডিএন মানে 1.8, 1.8 এর স্কোয়ার, তাহলে তাহলে 1.8 ইন্টু 1.8 করে দিচ্ছি, আর নিচে 4, এমটা কত বলো তো, এমটা ডিফারেন্সটা 20 হবে না এমটা, আর ল্যামডাটা হচ্ছে এটা 5.44 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, মিলিমিটারে গেলে 10⁻⁻4 হবে, 10 দিয়ে গুণ করতে হয় সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি করো তো কত হচ্ছে বলো, 25, এটা 1.8 ইন্টু 1.8 করলে 18 স্কোয়ার কত হয়, 3.62 মনে হয়। দেখো 15 তো 225 হয়, হ্যাঁ 362 হয়, 18 মনে হয় স্কোয়ার। না না 8 8 64, 4 আসবে লাস্টে, 24 ও 324 না, হ্যাঁ 324। হ্যাঁ 324, তাহলে 3.24 হচ্ছে, তাহলে 3.24, তাহলে 25 থেকে 3.24 বাদ দাও, তাহলে 2.99, হ্যাঁ কি হলো, 25 থেকে 3.24 বাদ দাও, 1 পয়েন্ট সামথিং হবে। 21.76 10⁻⁻4, 21.76 আসছে। হুম।
হ্যাঁ এটা 24 আর এদিকে 76, হ্যাঁ 21.76 আর নিচে 10⁻⁻4 উপরে গেলে 10⁻+4 হয়ে যাবে। হুম। আর এখানে 4 ইন্টু 20 ইন্টু 5.44 হবে। তো ওটা 21.76 কে 5.44 দিয়ে পুরো কাটাকাটি যাবে, 4 হবে। এটাকে 4 দিয়ে কেটে যাচ্ছে, হুম। তাহলে এই পুরোটা কেটে গেল, এই 20 পুরোটা 4 দিয়ে কেটে গেল না, এইটা ইন্টু 4 এটা কেটে গেল। হুম। তো এবার দেখো এটা যে আসবে অ্যান্সারটা সেটা মিলিমিটারে আসবে তাই না, মিলিমিটারে 500 আসবে। তো আমি মিলিমিটার। সেন্টিমিটারে করলে 10⁻⁻1 করে দিলাম, তাহলে এই উপরে 1000 আর নিচে 20 মানে 50 আসছে নাকি? 50 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা স্যার। করলে 50 আসছে, তাহলে 50 হবে। মানে এই যে নিউট্রন রিং এর যে এক্সপেরিমেন্টটা আছে, তো 1 নম্বর পয়েন্ট মনে রাখবে যে এটা তোমার ইন্টারফিয়ারেন্সের এক্সাম্পল, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটাতে যে তোমার ফ্রিঞ্জগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সার্কুলার হয়, ঠিক আছে, সার্কুলার ফ্রিঞ্জগুলো তৈরি হয়, ইন্টারফিয়ারেন্স ফ্রিঞ্জগুলো তৈরি হয়। আচ্ছা, তারপরে এখানে থেকে এই ফর্মুলাটা মনে রাখবে, আর এই ফর্মুলা থেকে তোমার বের করতে পারবে। তোমার যদি আর বলে দেয় তাহলে ল্যামডা বের করতে পারবে, ল্যামডা বলে দেয় তাহলে আর বের করতে পারবে, ঠিক আছে। ল্যামডা আর আর দুটোই যদি বলে দেয় তাহলে মিউটা বের করতে পারবে। স্যার এগুলো বইয়ে অনেক সূত্র আছে স্যার, এটা এই সূত্রটা মনে রাখলেই হবে? হ্যাঁ এটাই মেইন সূত্র, বুঝতে পেরেছো, মানে এইখান থেকেই কোশ্চেন আসে বেশি। বইয়ের তো গাদাও সূত্র আছে স্যার। মানে আমি যে এই যে বইয়ে যেগুলো আছে না সেগুলো তো আমরা ডেরিভেশনে আসলো, এই যে আর n+m আর এর সূত্রগুলো, এইটা, ঠিক আছে। বা তুমি এটা মনে রাখতে পারো ম্যাক্স টু ম্যাক্স, কোথায় গেল, পাথ ডিফারেন্সটা না, পাথ ডিফারেন্স যেটা হয় এইটা, কেন বলো তো, তুমি যখন এইটা মনে রাখবে না, এটা মনে রাখবে, আর মনে রাখবে কোনটা বলো তো, কোথায় গেল, এই জিনিসটা, কেন, কারণ দেখো পাথ ডিফারেন্স থেকে তুমি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য তো কন্ডিশনটা জানো n ল্যামডা হয়, ঠিক আছে। তো ওখান থেকে ডিটা বের করে তুমি এখানে বসিয়ে দিলে তো আর এনটা পেয়ে গেলে, কারণ আর এন মুখস্থ রাখলে আবার সমস্যা আছে, এতগুলো মুখস্থ রাখবে কিভাবে। তো এই জন্য পাথ ডিফারেন্সটা কত হয় ওটা এখনো, আর তোমাকে এটা মনে রাখতে হবে যে ইন্টারফিয়ারেন্সের জন্য কনস্ট্রাকটিভের জন্য পাথ ডিফারেন্সটা n ল্যামডার সমান হয়, ওই জিনিসটা। তারপরে এখান থেকে ডিটা বের করে কয়েক সেকেন্ডে এখানে বসিয়ে বের করে নিতে পারবো রেডিয়াসটা, ঠিক আছে। সূত্র তো চাপে স্যার, দু চারবার প্র্যাকটিস করে মনে রাখতে হবে। হ্যাঁ কি করা যাবে, মানে মেন যেটা ফর্মুলা বুঝতে ওটা আগে মনে রাখো। দেখো আমি লিখছি এখানে, দেখো কনসেন্ট্রেট করো। আমি যদি হতাম তো আমি কি মনে রাখতাম, আমি সব থেকে প্রথমে মনে রাখতাম এটা, যে পাথ রেফারেন্সটা হয় এটা, টোয়াইস মিউ ডি মাইনাস ল্যামডা/2, এটা প্লাস মাইনাস, মাইনাস দিলেও হবে প্লাস দিলেও হবে, মাইনাস ল্যামডা/2, এটা মনে রাখলাম। তারপরে আমি এটা মনে রাখলাম যে আর এন তম রিং এর যে ডায়ামিটারটা এই রেডিয়াসটা হয় তার স্কোয়ারটা যেটা হয় সেটা হয় টোয়াইস ক্যাপিটাল আর, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধটা লেন্সটার, আর ডি, এন যেহেতু দিয়েছি তাহলে এখানে ডি এন দিলাম, এটা মনে রাখলাম। এটা বড় হাতে হ্যাঁ ডিটা, ক্যাপিটাল ডি হবে তো এটা স্যার? না 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 এখানে ক্যাপিটাল ডি কেন হবে, এটা তো থিকনেসটা, ক্যাপিটাল ডিটা ডায়ামিটারটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যদি রিংটা হয় তো স্মল ডিটা হচ্ছে এই থিকনেসটা, ক্যাপিটাল ডিটা হচ্ছে এই যে রিংটা তৈরি হলো তার ডায়ামিটারটা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ছোট। হ্যাঁ মানে স্মল, দেখো এখানে এই যে রিংগুলো তৈরি হয়েছে না, এটা হচ্ছে ডায়ামিটারটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর স্মল ডি তো এইটুকু এইটুকু, মানে এই যে এটা হচ্ছে স্মল ডি থিকনেসটা, তাহলে এখানে যেটা আছে এটা স্মল ডিটা,
আর এই স্মল ডিটা না আমরা এখান থেকে বের করতে পারবো। এই যে এই পাথ ডিফারেন্সটা আমরা এন ল্যামডা করব, যদি কনস্ট্রাকটিভ হয়, ব্রাইট হয়, তাহলে এখান থেকে ডিটা বের করে এখানে বসিয়ে দেবো, তাহলে আর এনটা পেয়ে যাবো। ঠিক আছে, এই আর এন কে 2 দিয়ে ভাগ করলে বা 2 দিয়ে গুণ করলে যেটা পাও না সেটা ক্যাপিটাল ডি, বুঝতে পেরেছো? এই আর এন কে, এই আর এনটা কি, আর এনটা হচ্ছে এটার, এটা হচ্ছে আর এন। তো এবার এইটাকে 2 দিয়ে গুণ করলে তুমি ডিএনটা পেয়ে যাবে, ক্যাপিটাল ডিএনটা। ঠিক আছে, আচ্ছা, আর এটা যদি আমি এন প্লাস হাফ ল্যামডা বাই ল্যামডা করি, তাহলে ডার্কের জন্য, ডার্ক রিংগুলোর জন্য পেয়ে গেলাম। এই জিনিসটা হলো। এবার এখান থেকে যা যা কন্ডিশন বলবে সেটার জন্য আমি রেডিয়াস বের করতে পারবো। তাহলে রেডিয়াসগুলো ইন্ডিভিজুয়ালি মনে রাখার দরকার নেই। এবার পয়েন্ট হচ্ছে যে আমাকে যাতে মনে রাখতে হবে কোনটা, এটা ডি এন প্লাস এম স্কোয়ার ডি এন স্কোয়ার বাই 4, এই এমটা ডিফারেন্সটা, আর এখানে ল্যামডা লিখলে এখানে, আর এখানে আর লিখলে এখানে ল্যামডা। আর যদি ইয়ার মিডিয়াম হয় তাহলে এখানে 1 থাকবে, আর না হলে মিউ। তাহলে শোনো, যদি ল্যামডা বলে দেয়, আরও বলে দেয়, আর এগুলো বলে দেয়, তাহলে মিউটা তুমি বের করতে পারবে নিউটন রিং এক্সপেরিমেন্ট থেকে। ধরো সাপোজ তোমাকে এরকম কোশ্চেন দিল যে এই নিউটন রিং এর এক্সপেরিমেন্টে এই লেন্সটা যে আছে আর এই কাজটা যে আছে, এখানে একটা কোনো মিডিয়াম, তরল মিডিয়াম দেওয়া আছে, রাখা আছে, ওর উপরে রাখা আছে, আর তারপরে এই ভ্যালুটা হলো ল্যামডা, এত তরঙ্গ দৈর্ঘ্য এত ছিল, এত হলো, তাহলে ওই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, তাহলে এটা বের করবে, হবে না? আর যদি ওটা বায়ু হয় তাহলে মিউটা 1ই হবে। তো যেই ধরনের কোশ্চেন দিবে সেই ধরনের করবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো হলো তোমার ইন্টারফিয়ারেন্স রিলেটেড ছিল। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনে দেখো এটা কি হচ্ছে, ডিফ্র্যাকশন মানে ধরো তোমার একটা একদম, লাইট জেনারেলি কি সোজা পথে যায় না? লাইট যদি দেখো তাহলে সোজা পথেই যায়। ঠিক আছে, যেমন ধরো বাড়িতে কোনো, হ্যাঁ স্যার। হ্যাঁ, কোনো হোল আছে ধরো কোথাও টিনে, তাহলে দেখবে যে ওটা সোজা পথে আসে লাইটটা। তো এবার পয়েন্ট হচ্ছে যে ডিফ্র্যাকশনটা কি তাহলে? ডিফ্র্যাকশনটা হচ্ছে লাইট তখন সোজা পথে যায় না, বেন্ডিং হয়। ঠিক আছে, আচ্ছা তুমি বলবে তাহলে স্যার রিফ্র্যাকশনেও তো বেন্ডিং হয়েছিল না? রিফ্র্যাকশনেও তো বেন্ডিং হয়। হ্যাঁ, তো বেন্ডিং হয় এখানেও, বাট এটার মিডিয়ামটা চেঞ্জ হয়ে যায়, ডেন্সার, রেয়ারের থেকে ডেন্সার বা ডেন্সার থেকে রেয়ার, এটা অন্য কারণে বেন্ডিং হয়। এখানে যে বেন্ডিংটা হচ্ছে অ্যাপারচারের জন্য বা এজের জন্য, মানে ধরো কোনো একটা ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে লাইট পাস করাচ্ছ, তাহলে তখন সেই ক্ষেত্রে লাইটটা এই অ্যাপারচারটার জন্য বা এজটার জন্য কি হয়, একটা বেন্ডিং হয়। ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা বলছি কি ডিফ্র্যাকশন। ঠিক আছে, তো এর মানে তুমি আমাকে বলো, এই যে ডবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা যে করলাম একটু আগেই, তো সেইখানে তো স্লিটগুলো ছোট ছোট ছিল না, হোলগুলো ছোট ছোট ছিল ছিল স্যার। এখানে। তো এখানে যে লাইটটা পাস করছে, তাহলে এখানেও ডিফ্র্যাকশন হয়েছে এর মানে, রাইট? তো এখানে ডিফ্র্যাক্টেড রে গুলো কি হয়েছে, মানে ইন্টারফিয়ার করেছে, ডিফ্র্যাক্টেড রে গুলো একে অপরের উপরে আপতিত হয়ে এইভাবে ফ্রিঞ্জ ফর্ম করেছে। ওকে, কিন্তু এখানে যদি একটাই স্লিট থাকে, সে এখানে ডবল স্লিট ছিল, দুটো সোর্স থেকে ডিফ্র্যাক্টেড হয়ে গেছে আর ইন্টারফারেন্স ফ্রিঞ্জ দিয়েছে ডবল স্লিট এক্সপেরিমেন্টে, কিন্তু এরকম যদি একটাই থাকে, একটাই স্লিট থাকে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হবে, লাইটগুলো খালি ডিফ্র্যাক্টেডই হবে, এখানে তো ইন্টারফিয়ারের কোনো ব্যাপার নেই, একটাই সোর্স আছে, তাই না? তো এখানে শুধু ডিফ্র্যাক্টেড হবে। ক্লিয়ার? আচ্ছা, ডিফ্র্যাক্টেড হবে, তো এই লাইটগুলো যদি এখানে যে ফ্রিঞ্জ তৈরি করবে, সেটাকে আমরা বলবো ডিফ্র্যাকশন বা ডিফ্র্যাকশন বলবো। ঠিক আছে, আর এখানেও তোমার কি হয়,
ফ্রিঞ্জ দেয়, বাট এখানকার ফ্রিঞ্জটা আর ওখানকার ফ্রিঞ্জের মধ্যে ডিফারেন্স আছে। দেখো এখানে ডিফ্র্যাকশন ফ্রিঞ্জ যদি দেখি, তাহলে এখানে প্যারালাল রেগুলো পড়ছে, পড়ে এখানে ডিফ্র্যাক্ট হবে, এটা অ্যাপারচারটা সিলিটটা এখানে ডিফ্র্যাক্ট হবে, ডিফ্র্যাক্ট হয়ে কি হবে, এখানে ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখানেও ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশন হয়েছে, ইন্টারফিয়ারেন্সেও ইন্টেন্সিটির ডিস্ট্রিবিউশন হয়েছিল, বাট ডিফারেন্স আছে। ডিফারেন্স কি, যে ওখানে সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছিল, আর এখানে কি সেন্টারে সব থেকে বেশি আছে, যত দূরে যাবে তত কি আস্তে আস্তে কমতে থাকছে ডিস্ট্রিবিউশনটা। এখানে থিকনেসটাও ভ্যারি করছে, দেখো এখানে সেন্টারের যে ম্যাক্সিমাটা আছে, সেন্টারের যে ম্যাক্সিমাটা আছে সেটাতে দেখো থিকনেসটা বেশি, সেন্টারের ম্যাক্সিমাটা সব থেকে বেশি, তারপরে কমছে আস্তে আস্তে। এই ইন্টেন্সিটিটা দেখো, তার ইন্টেন্সিটিটা সব থেকে বেশি, তারপরে কমতে আছে, কমতে আছে। তাহলে ডিফ্র্যাকশন আর ইন্টারফারেন্সের মধ্যে, এর মানে কি ডিফ্র্যাক্টেড রে গুলো একে অপরের উপরে সুপারপোজ হলে সেটা ইন্টারফিয়ার ফ্রিঞ্জ করে, কিন্তু একটা সিঙ্গেল সিলিট থাকলে সেটা ডিফ্র্যাক্ট, যে ফ্রিঞ্জটা দিবে সেটা তোমার কি হবে, ডিফ্র্যাকশনের জন্য যে ফ্রিঞ্জগুলো তৈরি হবে সেটা। এখানেও দেখতে পারো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন দেখিয়েছে, তাহলে এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, তারপরে কমছে আস্তে আস্তে দূরে যত সরে যাচ্ছে। এখানে একটু জিওমেট্রিটা দেখিয়েছে, দেখি কিভাবে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, এখানে দেখো তো, এখান থেকে এইটা আমরা ক্যাপিটাল ডি ধরেছিলাম ওখানে তো, আর এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, আর এখান থেকে এই পি পয়েন্টে আমরা ধরেছিলাম স্মল এক্স, তাহলে সাইন থিটা যেটা হয়েছিল, সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই, মানে এক্স বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস মানে এই জিনিসটা। কিন্তু ওটা ক্যাপিটাল ডি কিভাবে হলো? আচ্ছা ওই জিনিসটা আমি দেখছি একটু, নাহলে পরে ওটা বলে দেবো। এই ডবল সিলিটা করছিলাম না ওখানে। তো আমি যদি ডিফ্র্যাকশন দেখি, তাহলে ডিফ্র্যাকশনটা কি হলো দাঁড়ালো ব্যাপারটা, তাহলে যে এখানে বেন্ডিং অফ লাইট, মানে লাইট সোর্সটা কি হয়, বেন্ডিং হয়ে যায়, ঠিক আছে। কেন বেন্ডিং হয়ে যায়, কারণ ওকে অনেক স্মল হোল বা অ্যাপারচার দিয়ে পাস করানো হয়, এই জন্য বেন্ডিং হয়ে যায় এই জিনিসটা। আচ্ছা, এবার ধরো এটা সিলিটটা, এখানে তুমি লাইটগুলোকে পাস করাবে, তো এই লাইটের সোর্সটা কোথায় আছে ওটা দেখতে হবে। যদি প্যারালাল লাইটগুলো এসে পড়ে এর উপরে, এর মানে সোর্সটা কোথায় আছে, ইনফিনিটিতে। আসলে এখানেও থাকতে পারে, সোর্সটা কাছেই আছে, মোমবাতিটা এখানে জ্বালিয়ে দিলে ধরো, বাট তুমি কি করেছো, লেন্স লাগিয়ে প্যারালাল করে দিয়েছো, তাও তোমাকে ইফেক্টিভ যে সোর্সটা তাহলে বুঝতে হবে যে কি ইনফিনিটিতে আছে। বোঝা গেছে? মানে ধরো তুমি বাল্বটা তো এখানেই জ্বালাবে, ইনফিনিটিতে তো জ্বালাবে না, তো বাল্বটা এখানেই জ্বালালে ধরো, আর এখানে সিলিটটা রাখা আছে, তো এখানে যে লাইটগুলো আসছে সেটা তো তোমার প্যারালাল নয়, তাহলে বাল্বটা এখানেই আছে বলে তো। তো কিন্তু তুমি কি করেছো কি, এখানে তুমি লেন্স লাগিয়ে দিয়েছো, লেন্স লাগিয়ে ফোকাসে রেখে, বাল্বটাকে ফোকাসে রেখে লেন্স বসিয়ে দিয়েছো, তারপরে প্যারালাল রেগুলো তাহলে আসছে। তো এই জিনিসটা আমরা বলবো যে এই সোর্সটা তাহলে ইনফিনিটিতে আছে। কেন? কারণ তুমি প্যারালাল রেগুলো পড়ছে যেহেতু, এই জন্য। বোঝা গেছে? তো যদি এরকম সোর্সটা যদি ইনফিনিটিতে থাকে আর তুমি ডিফ্র্যাক্টেড হয়, ডিফ্র্যাকশন হয়, ডিফ্র্যাকশনটাকে বাংলাতে অপবর্তন বলি, তো যদি অপবর্তন হয় আর লাইট সোর্সগুলো ইনফিনিটিতে থাকে, তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে সেটাও ইনফিনিটিতে তৈরি হবে, কারণ প্যারালাল রেগুলো না। তো প্যারালাল রেগুলো ডিফ্লেক্ট যদি হয় তাহলে এখানেও ডিফ্লেক্ট হবে। মানে আমি যদি ছবিটা দেখাই, এখানে দেখো এখানে প্যারালাল রেগুলো পড়েছে, তাহলে এখানে ডিফ্লেক্টেড রেগুলো যেগুলো হয়েছে সেটাও তো প্যারালালই গেছে, তাহলে এই জিনিসটা, ইমেজটা কোথায় তৈরি হবে, ইনফিনিটিতে তৈরি হবে। কিন্তু আমি তো স্ক্রিনে ফেলতে চাই,
ইমেজটাকে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আবার লেন্স লাগাতে হবে। বোঝা গেছে কি কি বলছি? তাহলে এই এই যে যেটা বলছিলাম এতক্ষণ, তাহলে এখানে সোর্সটাও তোমার যেখানে লেন্স লাগাতে হচ্ছে, এর মানে সোর্সটা সেখানে ইনফিনিটিতে আছে, আর যে পর্দাটা যেটা সেটাও ইনফিনিটিতে এর মানে আছে ইফেক্টিভলি, কারণ লেন্স লাগিয়ে আমি এখানে ফেলেছি। লেন্স না লাগালে ইমেজটা ইনফিনিটিতে তৈরি হতো। তাহলে এই ধরনের ডিফ্র্যাকশন প্যাটার্নটাকে আমরা বলি কি, ফ্রনহোফার ডিফ্র্যাকশন। ফ্রনহোফার ডিফ্র্যাকশন মানে যেখানে সোর্সটা আর স্ক্রিনটা দুটোই কোথায় আছে, ইনফিনিটিতে আছে। ঠিক আছে, আর ইনফিনিটিতে যদি থাকে লাইট সোর্সটা, তাহলে ওখানে যে ওয়েভটা আসবে সেটা প্লেন ওয়েভ হবে, মানে এরকম প্লেন আকারে আসবে, সোজাসুজি। তাহলে প্লেন ওয়েভস হবে, আর এখানে ফ্রিঞ্জেস দেখা দিবে, সিম্পল ফ্রিঞ্জেস, মানে এইরকম দেখা দিবে। তাহলে এইগুলো যে আমরা দেখছি এখানে, বা এই যে ছবিটাতে দেখছো, তাহলে এই সিম্পল ফ্রিঞ্জ এগুলো, এগুলো দেখো প্যারালাল রে দেখিয়েছে এখানে। তো প্যারালাল রে দেখিয়েছে, এই জন্য এটা সিম্পল ফ্রিঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে ফ্রেনেলটা কি স্যার? ফ্রেনেলটা মানে দু ধরনের ডিফ্রাকশন না, একটা হচ্ছে ফ্রনহোফার, একটা হচ্ছে ফ্রেনেল। তাহলে ফ্রনহোফার ডিফ্রাকশনটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এটাই বেসিক্যালি আমরা করি লেন্স লাগিয়ে প্র্যাকটিক্যালি, আর এটা বোঝা যায়, ফ্রিঞ্জগুলো ক্যালকুলেশন করা যায়। আর তাহলে ফ্রনহোফার ডিফ্রাকশন মানে সোর্স স্ক্রিন এগুলো কোথায়, ইনফিনিটিতে আছে, প্লেন ওয়েভস হয়, সিম্পল ফ্রিঞ্জ হয়। ফ্রেনেল তো তাহলে কি হবে, এর উল্টো হবে। এখানে ইনফিনিটিতে ছিল মানে এটা ফাইনাইট ডিস্টেন্সে আছে। আচ্ছা, ফাইনাইট ডিস্টেন্স যদি থাকে, তাহলে নিশ্চয়ই এখানে প্যারালাল রেগুলো হবে না, এরকম হবে, ডাইভার্জিং বা কনভার্জিং হতে পারে। তো এটা হবে। এবার পয়েন্ট হচ্ছে যে এটা স্ফেরিক্যাল ওয়েভ হবে। স্ফেরিক্যাল ওয়েভ মানে কি, যেমন ধরো কোনো একটা লাইট সোর্স আছে এখানে, তাই এই লাইট সোর্স আছে না, এটা চারিদিকে এরকম করে স্ফেরিক্যালি ও ছড়ায়। ঠিক আছে, মানে আগে এখানে চারিদিকে উজালা করলো, তারপরে এখানে উজালা করলো, তারপরে এখানে, তাই এগুলোকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, তো এইভাবে স্ফেরিক্যালি এটা গোলক আকার চারিদিকে ছড়ায় লাইটটা। তো যেহেতু কাছে এখানে সোর্সটা আছে, তো তোমার কি হবে যে ফ্রেনেল ডিফ্রেকশনে স্ফেরিক্যাল ওয়েভগুলোই আসবে। কিন্তু ফ্রনহোফারে যেহেতু ইনফাইনাইটে এই স্ফেরিক্যাল ওয়েভে, ইনফাইনাইটে স্ফেরিক্যালি ছিল, বাট দূর থেকে যদি দেখো একটা স্ফিয়ারকে, তাহলে তুমি তো একটা ছোট পোর্শনকে তুমি একটা প্লেনই দেখতে পারবে না। তাহলে এই জন্য এখানে কি বলছি, প্লেন ওয়েভ বলছি। এর মানে ফ্রনহোফারে প্লেন ওয়েভ, আর ফ্রেনেল যে ডিফ্র্যাকশনটা সেখানে তোমার স্ফেরিক্যাল ওয়েভস কিন্তু হয়। আর স্ফেরিক্যাল ওয়েভ হয়, কাছে আসে সোর্সটা, তো এখানে ফ্রিঞ্জগুলো অত ইজি না, এটা কমপ্লেক্স টাইপের হবে, আমরা দেখে অতটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে আমরা যদি দেখি ডিফ্র্যাকশনে, যে ফ্রেনেল ভার্সেস ফ্রনহোফার ডিফ্র্যাকশন যদি দেখতে যাই, তাহলে কি ফ্রেনেল আর ফ্রনহোফার ডিফ্র্যাকশনে, ফ্রেনেল ডিফ্র্যাকশন যেটা, সেটা সোর্স অ্যাট ফাইনাইট ডিস্টেন্স, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, এখানে লেন্সের কোনো দরকার নেই, কমপ্লেক্স প্যাটার্ন হয়। আর ফ্রনহোফার ডিফ্র্যাকশন এটা সোর্স ইনফাইনাইটিতে থাকে, আর তার ইনফাইনাইটে সোর্স থাকলে ওয়েভ ফ্রন্টটা কীরকম হবে, প্লেন হবে, কারণ একটা স্ফিয়ারের তুমি দূর থেকে দেখলে এটা এটুকু পোর্শনটা প্লেন দেখাবে। আর এখানে লেন্সগুলো দরকার হয়, কারণ কি, অ্যাকচুয়ালি তো মানে আমরা তো সোর্সটাকে কাছেই রাখি না, তো আমরা কিন্তু এটা ইনফাইনাইটের সোর্সটা বলছি, এর মানে কি প্যারালাল রে করতে হবে এক কথায়, তো তার জন্য লেন্স লাগাতে হয়, তো লেন্স দরকার হয়। আর সিম্পল ফ্রিঞ্জগুলো হয়, ওয়েল ডিফাইন্ড ফ্রিঞ্জগুলো হয়, মানে এই ছবিটার মতো। তো এইটা ছিল ফ্রেনেল ভার্সাস ফ্রনহোফার ডিফ্র্যাকশন। বোঝা গেছে কি ফ্রেনেল ভার্সাস ফ্রনহোফার ডিফ্র্যাকশন? হ্যাঁ স্যার। ওকে, আরও আছে,